হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমরা শিখব প্রিন্সিপাল অফ অ্যাকাউন্টিং কোর্সের একটি নতুন চ্যাপ্টার, which is the second chapter of Accounting Principles book. So let's get started. First of all, আমরা এই ভিডিও থেকে কি কি শিখব? লার্নিং অবজেক্টস, what is account, debit and credit, journalize business transaction, post to ledger account, prepare a trial balance. So first of all, what is account? Account বলতে আমরা কি বুঝি? An account is an individual accounting record of increases and decreases in specific asset, liability or owner's equity item. So এখন আমি একটা এক্সাম্পলের মাধ্যমে বোঝানোর ট্রাই করব। আমরা অবশ্যই চ্যাপ্টার 1-এ টেবুলার অ্যানালাইসিস অর যেটাকে আমরা বলি ট্রানজ্যাকশন অ্যানালাইসিস পড়ে এসেছি। সো এখন আমরা একটা ট্রানজ্যাকশনের মাধ্যমে বোঝার ট্রাই করব যে অ্যাকাউন্ট কি। ফর এক্সাম্পল, একটা কম্পিউটার কোম্পানি তারা তাদের মান্থের ফার্স্টে কিছু কম্পিউটার কিনেছে বাই পেইং ক্যাশ। সো এখানে ক্যাশ পে করা হচ্ছে, ইট মিনস কোম্পানির ক্যাশ ডিক্রিজ হচ্ছে, আর আমাদের নতুন ইকুইপমেন্ট আসছে যেটা হচ্ছে কম্পিউটার। সো এখানে দুইটা কম্পোনেন্ট ইনক্রিজ এবং ডিক্রিজ হয়েছে। সেটা হচ্ছে ইকুইপমেন্ট, যেটা কম্পিউটারের সংখ্যা বেড়ে গিয়েছে, সো ইনক্রিজ হয়েছে, আর আমাদের ক্যাশ যেহেতু পে করা হয়েছে, ক্যাশ ডিক্রিজ হয়েছে। সো অ্যাকাউন্ট হচ্ছে ওই সকল কম্পোনেন্ট যেগুলো ট্রানজ্যাকশনের সময় ইনক্রিজ এবং ডিক্রিজ হয়। ফর এক্সাম্পল, ক্যাশ, অ্যাকাউন্ট রিসিভেবল, অ্যাকাউন্ট পেয়েবল, সার্ভিস রেভিনিউ, স্যালারিজ অ্যান্ড ওয়েজেস এক্সপেন্সেস অ্যান্ড সো অন। আই হোপ আপনারা বুঝতে পেরেছেন। এখন আমরা নেক্সট টপিকে যাব, যেটা হচ্ছে টি অ্যাকাউন্ট ফর্ম। সো একটা অ্যাকাউন্টের তিনটা পার্ট থাকে, এ টাইটেল, লেফট অর ডেবিট সাইড and a right or credit side. The format of an account resembles the letter T. We refer to it as a T account. যদি আমরা এখানে পিকচারটাতে খেয়াল করি, সবার ফার্স্টে আমরা টাইটেল অফ দ্য অ্যাকাউন্ট লিখব, দেন লেফট সাইডে আমরা ডেবিট সাইডে ডেবিট লিখব, ক্রেডিট সাইডে ইট মিনস রাইট সাইডে ক্রেডিট লিখব। সো এটাকে অনেকটা টি এর মতো দেখা যায়, এই জন্য আমরা এই অ্যাকাউন্ট ফর্মটাকে টি অ্যাকাউন্ট ফর্ম বলে থাকি। আমরা এই টি ফর্মটাকে অ্যাকাউন্টের জন্য একটা স্ট্যান্ডার্ড ফর্ম হিসাবে ধরে নিই। সো দিস ইজ অল অ্যাবাউট টি অ্যাকাউন্ট। Next up is debit and credit. Most important two keywords in this chapter, that is debit and credit. এরপর আমরা যতগুলো প্রবলেম সলভ করব, যতগুলো টপিক পড়ব, সবগুলাই ডেবিট এবং ক্রেডিটের অন্তর্ভুক্ত হবে। অ্যাকাউন্টিং এ খুবই কমন দুটি কিওয়ার্ড। সো আমরা ফার্স্ট যে ফর্মুলাটা দেখছি সেটা আমরা সবাই জানি, অ্যাসেট ইকুয়াল লায়াবিলিটিস প্লাস ওনার্স ইকুইটি, অ্যাকাউন্টিং এর বেসিক ফর্মুলা। সো এখন আমরা এই ফর্মুলাটাকে একটু ডেসক্রাইব করে লিখব। সো অ্যাসেটস ইজ ইকুয়ালস টু লায়াবিলিটিস প্লাস, আমরা জানি ওনার্স ইকুইটি ইজ ইকুয়ালস টু ক্যাপিটাল মাইনাস ড্রয়িংস প্লাস রেভিনিউ মাইনাস এক্সপেন্সেস। এটা আমরা চ্যাপ্টার 1-এ পড়েছি। যারা চ্যাপ্টার 1 এখনো পড়েনি তারা প্লিজ আগে চ্যাপ্টার 1 পড়ে দেন চ্যাপ্টার 2 স্টার্ট করবেন, না হলে আপনারা চ্যাপ্টার 2 এর বেশিরভাগ কিওয়ার্ডসগুলি বুঝতে পারবেন না। সো নেক্সট আমরা যেটা করব, আমরা এখানে কোনো মাইনাস সাইন রাখবো না, আমরা এই মাইনাস সাইনগুলো রাখতে চাচ্ছি না। সো আমাদের এই মাইনাস সাইনগুলো রিমুভ করার জন্য এই যে কম্পোনেন্টের আগে মাইনাস আছে সেই কম্পোনেন্টটাকে আমরা অপোজিট সাইডে নিয়ে আসতে পারি, তাহলে প্লাস হয়ে যাবে। সো এই জন্য আমরা ড্রয়িংস এবং এক্সপেন্সেস এই দুইটা কম্পোনেন্টকে লেফট সাইডে নিয়ে আসছি। তাহলে আমাদের ফর্মুলা এসে দাঁড়াচ্ছে asset plus drawings plus expenses is equals to liabilities plus capital plus revenue. সো এখন আমরা আসি ডেবিট এবং ক্রেডিট কি। ইউজুয়ালি আমাদের মনে হয়ে থাকে, যেটা ভুল ধারণা থাকে সবার, যে ইউজুয়ালি ট্রানজ্যাকশনের যে কম্পোনেন্টগুলো ইনক্রিজ করে তাকে ডেবিট এবং যে কম্পোনেন্টগুলো ডিক্রিজ করে তাদের ক্রেডিট বলে।
এরকম কিছু ভুল ধারণা থাকে, বাট এটা সম্পূর্ণ ভুল ধারণা। ডেবিট ক্রেডিট কোনো ইনক্রিজিং এবং ডিক্রিজিং মেজারমেন্ট না। ডেবিট হচ্ছে আমাদের এই বেস ফর্মুলার লেফট সাইড এবং ক্রেডিট হচ্ছে আমাদের এই বেস ফর্মুলার রাইট সাইড। রাইট সাইডে যে কম্পোনেন্টগুলো আছে সেগুলোকে আমরা ক্রেডিট অ্যাকাউন্ট হিসেবে ধরি এবং লেফট সাইডে যে কম্পোনেন্টগুলো আছে সেগুলোকে আমরা ডেবিট অ্যাকাউন্ট হিসেবে ধরি। ডেবিট এবং ক্রেডিট নিয়ে আমরা পরবর্তীতে আরো আলোচনা করব। নেক্সট আমরা দেখব ডেবিট অ্যান্ড ক্রেডিট প্রসিডিউরস। Each transaction must affect 2 or more accounts to keep the basic accounting equation in balance. এটা আমরা চ্যাপ্টার 1-এও দেখেছিলাম যে প্রতিটা ট্রানজ্যাকশন অ্যাটলিস্ট 2 কিংবা তার বেশি অ্যাকাউন্টকে এফেক্ট করে থাকে টু ব্যালেন্স দ্য বেসিক অ্যাকাউন্টিং ইকুয়েশন। এখানে আমরা একটা এক্সাম্পল দিয়ে বোঝার ট্রাই করি। ফর এক্সাম্পল, যে কোনো ট্রানজ্যাকশনের ক্ষেত্রে কোনো কোম্পানি কোনো ধরনের পেমেন্ট করে যদি ক্যাশ ডিক্রিজ হবে, অবভিয়াসলি পেমেন্ট কোনো কিছুর বিনিময়ে করবে। হয়তো সে কোনো ইকুইপমেন্ট কিনবে আর কোনো সাপ্লাইজ কিনবে কিংবা কোনো বিল পে করবে, ইউটিলিটি বিল আর রেন্ট বিল, তাহলেই সে পে করবে। উইদাউট নো রিজন সে শুধু পে করবে, ক্যাশ শুধু ডিক্রিজ হবে, এরকম কখনো হবে না। কিংবা কোম্পানি কোনো ইকুইপমেন্ট কিনেছে বাট তাকে কখনো পে করতে হবে না কিংবা পে করেনি, এরকম হবে না। যেহেতু ইকুইপমেন্ট কিনেছে তাকে অবশ্যই পে করতে হবে, হয়তো ক্যাশ পে করতে হবে, না হলে অ্যাকাউন্ট পেয়েবল এর মাধ্যমে তাকে ইকুইপমেন্ট এর প্রাইসটা পরিশোধ করতে হবে। এভরি টাইম দেখা যাচ্ছে প্রতিটা ট্রানজ্যাকশনে মিনিমাম 2টা অ্যাকাউন্টকে এফেক্ট করছে, কখনো একটা অ্যাকাউন্ট এফেক্ট হচ্ছে এরকম কোনো ট্রানজ্যাকশন কখনো হবে না। দেন আমাদের সেকেন্ড প্রসিডিউর হচ্ছে রেকর্ডিং ডান বাই ডেবিটিং অ্যাট লিস্ট ওয়ান অ্যাকাউন্ট অ্যান্ড ক্রেডিটিং অ্যাট লিস্ট ওয়ান আদার অ্যাকাউন্ট। এখন যেটা আমরা দেখব সেটা হচ্ছে প্রতিটা ট্রানজ্যাকশনে অ্যাটলিস্ট একটা অ্যাকাউন্ট ডেবিটিং হবে এবং অ্যাটলিস্ট একটা অন্য অ্যাকাউন্ট ক্রেডিট হবে টু ব্যালেন্স দ্য বেসিক অ্যাকাউন্টিং ইকুয়েশন। আমরা যদি অ্যাকাউন্টিং ইকুয়েশনটা মনে করি, অ্যাকাউন্টিং ইকুয়েশন ছিল অ্যাসেট ইজ ইকুয়ালস টু লায়াবিলিটি প্লাস ওনার্স ইকুইটি। তো অবভিয়াসলি আমাদের ডেবিট ছিল লেফট সাইড, ইট মিনস অ্যাসেট, এবং ক্রেডিট ছিল রাইট সাইড, ইট মিনস লায়াবিলিটিস প্লাস ওনার্স ইকুইটি। সো আমাদের অবভিয়াসলি যদি অ্যাসেট ইজ ইকুয়ালস টু লায়াবিলিটিস প্লাস ওনার্স ইকুইটি হয়, তাহলে অবভিয়াসলি যেহেতু অ্যাসেট ডেবিট এবং লায়াবিলিটি এবং ওনার্স ইকুইটি ক্রেডিট, তাহলে ডেবিট ইজ ইকুয়ালস টু ক্রেডিট হতেই হবে। সো সেটাই আমাদের লাস্ট পয়েন্ট, যেটা হচ্ছে ডেবিটস মাস্ট ইকুয়াল ক্রেডিট। সো এখানে আমাদের একটা ইম্পর্টেন্ট টপিক আছে যেটা হচ্ছে ডাবল এন্ট্রি সিস্টেম। আমরা চ্যাপ্টার 1-এর ডাবল এন্ট্রি সিস্টেম করেছি, বাট কোনটা ডাবল এন্ট্রি সিস্টেম আমরা নামটা জানতাম না, এখন আমরা সেটা জেনে নেব। যখন আমরা কোনো ট্রানজ্যাকশন করি তখন ওই ট্রানজ্যাকশনটা একটা অ্যাকাউন্ট ইনক্রিজ আর একটা অ্যাকাউন্ট ডিক্রিজ কিংবা 2টা অ্যাকাউন্ট ডিক্রিজ কিংবা 2-এর অধিক অ্যাকাউন্ট ডিক্রিজ ইনক্রিজ করে থাকে। সো এই যে অ্যাটলিস্ট 2 কিংবা তার বেশি অ্যাকাউন্টকে এফেক্ট করছে সেটাই হচ্ছে ডাবল এন্ট্রি সিস্টেম। একদিকে ডেবিট করছে, একদিকে ক্রেডিট করছে। অ্যাটলিস্ট একটা অ্যাকাউন্ট ডেবিট হবে এবং অ্যাটলিস্ট অন্য একটা অ্যাকাউন্ট ক্রেডিট হবে। একের বেশি অ্যাকাউন্টও ক্রেডিট হতে পারে কিংবা একের বেশি অ্যাকাউন্টও ডেবিট হতে পারে। ফর এক্সাম্পল একটা কম্পিউটার কোম্পানি যে কিছু কম্পিউটার কিনেছে 50,000 টাকার। ফর এক্সাম্পল একটা কম্পিউটার কোম্পানি যে 50,000 টাকার একটা কম্পিউটার কিনেছে, বাট সে 25,000 টাকা ক্যাশ পে করেছে এবং 25,000 টাকা অ্যাকাউন্ট পেয়েবেলে রেখে দিয়েছে যে পরে সে পে করবে। সো এখানে আমাদের কয়টা অ্যাকাউন্ট এফেক্ট করছে? একটা হচ্ছে আমাদের কম্পিউটার কেনা হচ্ছে, মিনস ইকুইপমেন্ট ইনক্রিজ হচ্ছে, ইকুইপমেন্ট। সেকেন্ড ওয়ান ইজ ক্যাশ, আমরা ক্যাশ পে করেছি। থার্ড ওয়ান ইজ অ্যাকাউন্ট পেয়েবেল, যে 25,000 টাকা আমাদের অ্যাকাউন্ট পেয়েবেলে অ্যাড হচ্ছে, সো অ্যাকাউন্ট পেয়েবেল এফেক্ট করছে। সো এখানে ডাবল এন্ট্রি সিস্টেমটা কি? আমাদের ইকুইপমেন্ট, ইট মিনস অ্যাসেট ইনক্রিজ হচ্ছে, অ্যাসেট বাড়লে আমাদের ডেবিট হবে।
সো 50,000 টাকার আমাদের ইকুইপমেন্ট ডেবিট হচ্ছে। সেম একইভাবে আমরা যদি ক্যাশ দেখি, ক্যাশও আমাদের অ্যাসেটের আন্ডারে, বাট ক্যাশ ডিক্রিজ হচ্ছে। ক্যাশ ডিক্রিজ হলে সেটা ক্রেডিট হবে। সো 25,000 টাকা ক্রেডিট হচ্ছে। অ্যান্ড অ্যাকাউন্ট পেয়েবল লায়াবিলিটিস আন্ডারে, সো অ্যাকাউন্ট পেয়েবল ইনক্রিজ হচ্ছে, মিনস ক্রেডিট হচ্ছে। সো এই দুইটা অ্যাকাউন্ট ক্রেডিট হচ্ছে, দুইটা অ্যাকাউন্টকে যোগ করলেও 50,000 হচ্ছে। তো ডেবিট ইজ ইকুয়ালস টু ক্রেডিট। এই টপিকটা আমরা আরো একটু এলাবোরেট এর পরের স্লাইডে দেখব। সো আমরা লাস্ট যে ইকুয়েশনটা পেয়েছিলাম, অ্যাসেট প্লাস ড্রয়িংস প্লাস এক্সপেন্সেস ইজ ইকুয়ালস টু লায়াবিলিটিস প্লাস ক্যাপিটাল প্লাস রেভিনিউ। সো এখানে আমরা বলেছিলাম লেফট সাইডটা হবে ডেবিট এবং রাইট সাইডটা হবে ক্রেডিট। বাট আমরা বুঝবো কিভাবে কোন অ্যাকাউন্টটা ক্রেডিট হবে, কখন ক্রেডিট হবে, কোন অ্যাকাউন্ট ডেবিট হবে, কখন ডেবিট হবে। সো এখন আমরা এই বিষয়টা দেখব। সো এখন আমাদের যেটা মনে রাখতে হবে, লেফট সাইডের কম্পোনেন্টগুলো যখন ইনক্রিজ হবে তখন সেটা ডেবিট হবে, কারণ অ্যাসেট ইনক্রিজ হচ্ছে, অ্যাসেট যেহেতু ডেবিট, ইনক্রিজ মানে আরো ডেবিট অ্যাড হচ্ছে, সো এটা ডেবিটিং হচ্ছে। বাট যখন অ্যাসেট ডিক্রিজ হচ্ছে তার মানে কি ডেবিট কমে যাচ্ছে, ডেবিট চলে যাচ্ছে আপনার অ্যাকাউন্ট থেকে। তাহলে ডেবিট ডিক্রিজ ডেবিট, তার মানে যেহেতু ডেবিট ডিক্রিজ হচ্ছে, ডেবিট চলে যাচ্ছে, তার অপোজিট টার্মটা এখানে ইউজ হবে। ডেবিটের অপোজিট টার্ম হচ্ছে ক্রেডিট। যখন আমাদের ডেবিট সাইডের কম্পোনেন্টগুলো ডিক্রিজ হবে তখন ক্রেডিট হবে। ভাইস ভার্সা লায়াবিলিটিস, ক্যাপিটাল এবং রেভিনিউ, এই তিনটা আমাদের ক্রেডিট অ্যাকাউন্ট। যখন এই অ্যাকাউন্টগুলো ইনক্রিজ হবে তখন ক্রেডিট অ্যাড হচ্ছে, তো তখন সেটা ক্রেডিটিং হবে। আর যখন এই অ্যাকাউন্টগুলো ডিক্রিজ করবে তখন ক্রেডিটের অপোজিট ডেবিট হবে। সেটা আমাদেরকে খুবই ভালোভাবে মনে রাখতে হবে। এরপরে আমরা যত ধরনের প্রবলেম সলভ করব, স্পেশালি জার্নালাইজিং, সেখানে আমাদের এই ইকুয়েশনটা, এই কনসেপ্টটা প্রতিটা জায়গায় লাগবে। সো আমাদেরকে এই কনসেপ্টটা খুবই ভালোভাবে মনে রাখতে হবে এবং বুঝে মনে রাখতে হবে। এই কনসেপ্টটা এত সিমিলার যে আমরা যদি মুখস্থ করি তাহলে আমাদের মনে থাকবে না। সো প্রত্যেকটা জিনিস আমাদেরকে বুঝে বুঝে মেমোরাইজ করতে হবে। অ্যাসেট, ড্রয়িং এবং এক্সপেন্সেস, এটা আমরা জানি ডেবিট অ্যাকাউন্ট, সো এটা বাড়লে ডেবিটিং হবে, বাট ডিক্রিজ হলে এটার অপোজিট যেটা আছে সেটা হবে, ইট মিনস ক্রেডিট হবে। ভাইস ভার্সা লায়াবিলিটিস, ক্যাপিটাল, রেভিনিউ, এটা আমাদের ক্রেডিট অ্যাকাউন্ট, সো এটা যখন ইনক্রিজ হবে ক্রেডিটিং হবে নর্মাল সেন্স, বাট ডিক্রিজ যখন হবে এটার অপোজিট ডেবিট হবে। দ্যাটস ইট। নেক্সট আমরা দেখব ডেবিট, ক্রেডিট অ্যান্ড নর্মাল ব্যালেন্স। সো ফার্স্ট অফ অল আমাদের জানতে হবে কোনটা ডেবিট ব্যালেন্স, কোনটা ক্রেডিট ব্যালেন্স। কোনো কোনো অ্যাকাউন্টের ক্ষেত্রে যদি আমরা দেখি ডেবিট এন্ট্রিস এর যোগফল ক্রেডিট এন্ট্রিস এর যোগফল থেকে বেশি, ফর এক্সাম্পল অ্যাসেটে ডেবিট এন্ট্রিসগুলো যোগ করলে আমাদের 30,000 টাকা আসে এবং ক্রেডিট এন্ট্রিসগুলো যোগ করলে আমাদের 5,000 টাকা আসে। সো অবশ্যই ক্রেডিট এন্ট্রিসের যোগফল থেকে ডেবিট এন্ট্রিসের যোগফল বেশি, তাহলে ওই অ্যাকাউন্টের ব্যালেন্সটা ডেবিট ব্যালেন্স হিসেবে গণ্য করা হবে। আর ওই অ্যাকাউন্টের ক্ষেত্রে নর্মাল ব্যালেন্সটা হবে ডেবিট ব্যালেন্স মাইনাস ক্রেডিট ব্যালেন্স, আর নর্মাল ব্যালেন্সটাকে তখন ডেবিট ব্যালেন্স হিসেবে বলা হবে। ভাইস ভার্সা কোনো অ্যাকাউন্টের ডেবিট এন্ট্রিসগুলোর যোগফল যদি ক্রেডিট এন্ট্রিসের যোগফলের থেকে ছোট হয়, ফর এক্সাম্পল ক্রেডিট এন্ট্রিস এর যোগফল 50,000 আর ডেবিট এন্ট্রিসের যোগফল 25,000, তাহলে সেই ক্ষেত্রে ওই অ্যাকাউন্টের ব্যালেন্সকে ক্রেডিট ব্যালেন্স বলে। সেই অ্যাকাউন্টের নর্মাল ব্যালেন্স হবে ক্রেডিট মাইনাস ডেবিট এন্ট্রিস এবং সেই নর্মাল ব্যালেন্সটাকে ক্রেডিট ব্যালেন্স বলবে। ডেবিট ব্যালেন্স বলবে যখন ডেবিট এন্ট্রিস বেশি থাকবে, নর্মাল ব্যালেন্স হিসাবে তখন আমরা ডেবিট ব্যালেন্স হিসাবে দেখব, এবং ক্রেডিট যখন বেশি থাকবে তখন তার নর্মাল ব্যালেন্স হিসেবে আমরা সেটাকে ক্রেডিট ব্যালেন্স বলবো। এখন আমরা দেখব কোন কোন অ্যাকাউন্টগুলির নর্মাল ব্যালেন্স ক্রেডিট ব্যালেন্স এবং কোন কোন অ্যাকাউন্টগুলির নর্মাল ব্যালেন্স ডেবিট ব্যালেন্স। ফার্স্ট অফ অল অ্যাসেট। অ্যাসেট আমরা আমাদের বেসিক ফর্মুলা থেকে দেখতে পাচ্ছি লেফট সাইডে আছে। তো যে অ্যাকাউন্টগুলি লেফট সাইডে আছে সেই অ্যাকাউন্টগুলির নর্মাল ব্যালেন্স অলওয়েজ ডেবিট ব্যালেন্স হবে। সো ডেবিট ইনক্রিজ, ক্রেডিট ডিক্রিজ।
নর্মাল ব্যালেন্স ডেবিট ব্যালেন্স হবে অ্যাসেটের ক্ষেত্রে। লায়াবিলিটিস আমাদের ইকুয়েশনের রাইট সাইডে আছে, ইট মিনস ক্রেডিট সাইডে আছে। সো ক্রেডিট সাইডে যে সকল অ্যাকাউন্টগুলি থাকবে সেগুলি নর্মাল ব্যালেন্স ক্রেডিট ব্যালেন্স হবে। সো এখানে ক্রেডিট ইনক্রিজ করবে, ডেবিট ডিক্রিজ করবে, আর নর্মাল ব্যালেন্স এখানে ক্রেডিট ব্যালেন্স থাকবে। সো ক্রেডিট ব্যালেন্স মিনস ক্রেডিট এন্ট্রিজগুলির যোগফল ডেবিট এন্ট্রিজের যোগফল থেকে বেশি হবে। নেক্সট আমরা দেখব ওনার্স ক্যাপিটাল। সো আমরা ক্যাপিটাল দেখতে পাচ্ছি আমাদের ইকুয়েশনের রাইট সাইডে, ইট মিনস ক্রেডিট সাইডে। তাহলে ক্যাপিটাল অ্যাকাউন্টের নর্মাল ব্যালেন্স হবে ক্রেডিট ব্যালেন্স, ক্রেডিট বেশি থাকবে, ডেবিট কম থাকবে। দেন ওনার্স ড্রয়িং আমাদের লেফট সাইডে আছে, ইট মিনস ডেবিট সাইড, তাহলে নর্মাল ব্যালেন্স হবে ডেবিট ব্যালেন্স, ইট মিনস ডেবিট বেশি ক্রেডিট কম। দেন রেভিনিউ আমাদের লেফট সাইডে আছে, তার মানে ক্রেডিট ব্যালেন্স, ইট মিনস ক্রেডিট বেশি ডেবিট কম। অ্যান্ড দ্য লাস্ট এক্সপেন্সেস লেফট সাইডে আছে, তার মানে এক্সপেন্সেস ডেবিট ব্যালেন্স, ইট মিনস ডেবিট বেশি ক্রেডিট কম হবে। সো আই হোপ আপনারা এতটুকু বুঝতে পেরেছেন। না বুঝতে পারলে আরেকবার ভিডিওটা রিপিট করে এই টার্মগুলো ভালো করে দেখে নেবেন, কজ এগুলো আমাদের পরবর্তীতে জার্নালাইজিং এবং পোস্টিং টু লেজার পোর্শনে আমাদের এই বিষয়গুলো কাজে লাগবে। নেক্সট, জার্নাল অ্যান্ড জার্নালাইজিং। ফার্স্ট অফ অল, জার্নাল কি? Journal is a book which record original entries of transaction in chronological order. সো জার্নাল হচ্ছে একটা বই, যে বইয়ে আমাদের কোম্পানি কিংবা বিজনেস ইনস্টিটিউশনের সকল ট্রানজ্যাকশন, কখন কোনো ইকুইপমেন্ট কেনা হচ্ছে, কখন স্যালারি দেওয়া হচ্ছে, কখন রেভিনিউ দেওয়া হচ্ছে, কখন সার্ভিস প্রদান করা হচ্ছে, কখন ওনার্স ড্রয়িং হচ্ছে, কখন ইনভেস্টমেন্ট হচ্ছে, এই সব ধরনের ট্রানজ্যাকশনগুলো রেকর্ড করা থাকে ক্রোনোলজিক্যাল অর্ডারে। জার্নালাইজিং হচ্ছে এন্টারিং ট্রানজ্যাকশন ডাটা ইন দ্য জার্নাল। সো জার্নালাইজিং সিম্পল, ট্রানজ্যাকশন ডাটাগুলিকে আমাদের জার্নালে এন্ট্রি করা। এখন আমরা একটা প্রবলেম সলভ করব যেখানে কিছু ট্রানজ্যাকশনকে জার্নালাইজ করব। তার আগে আমি চ্যাপ্টার 1-এ কিছু ইম্পর্টেন্ট টার্মসকে মেমোরাইজ করে নিতে চাই, কারণ আমাদের জার্নালাইজিং এর জন্য টেবুলার অ্যানালাইসিস আর ট্রানজ্যাকশন অ্যানালাইসিস এর কনসেপ্টটা অবশ্যই প্রয়োজন হবে। সো এখানে আমরা অ্যাসেটস এর ভিতর কি কি দেখেছিলাম? ক্যাশ, ইকুইপমেন্ট, অ্যাকাউন্ট রিসিভেবল, সাপ্লাইস, ইনভেন্টরি, অ্যাডভান্স পেমেন্ট, প্রিপেমেন্ট, প্রিপেইড। দেন লায়াবিলিটিস, অ্যাকাউন্ট পেয়েবল, নোটস পেয়েবল, any kind of payable on account, getting money before completing service, bank loan. Then owner's equity, capital, drawings, revenue, expenses. Expenses এর ভিতর আরো কিছু টার্মস আছে যেগুলো হচ্ছে অফিস রেন্ট, স্যালারি অ্যান্ড ওয়েজেস, এক্সেট্রা এক্সেট্রা। সো দিস ইজ আওয়ার প্রবলেম। সো আমাদের প্রবলেমে বলা আছে ম্যাকাগোটা সার্ভিস ওয়াজ ফাউন্ড on May 1, 2020. The following transaction took place during the first month. ম্যাকাগোটা সার্ভিস মেয়ের 1 তারিখে ফর্ম করা হয়েছে এবং এখানে যে ট্রানজ্যাকশন দেওয়া আছে 12টা ট্রানজ্যাকশন, এই 12টা ট্রানজ্যাকশন তাদের ফার্স্ট মান্থের ট্রানজ্যাকশন, যেটা আমাদেরকে জার্নালে এন্ট্রি করতে হবে। সো আমরা এখন ট্রানজ্যাকশনগুলো দেখব, অ্যানালাইজ করব এবং জার্নালে সেগুলি এন্ট্রি করব। সো আমাদের ফার্স্ট ট্রানজ্যাকশন আছে জাই ব্র্যাডফোর্ড ইনভেস্টেড $40,000 ক্যাশ ইন দ্য কোম্পানি অ্যাজ ইটস সোল ওনার। জাই ব্র্যাডফোর্ড কোম্পানিতে $40,000 ক্যাশ ইনভেস্ট করেছে অ্যাজ অ্যান ওনার। সো ইট মিনস এখানে ওনার্স ইকুইটি হচ্ছে $40,000। ইন দ্য সেম প্লেস এখানে $40,000 ক্যাশ আমাদের কোম্পানিতে অ্যাসেট হিসাবে অ্যাড হচ্ছে। সো 40,000 ক্যাশ অ্যাড হচ্ছে এবং ওনার্স ক্যাপিটাল 40,000 অ্যাড হচ্ছে। সো এখানে আমি ফার্স্ট অফ অল জার্নাল কিভাবে লিখতে হয় সেটা ফরম্যাটটা বলে দিচ্ছি। জেনারেল জার্নাল লেখার ফরম্যাট, ফার্স্ট অফ অল ডেট, দেন অ্যাকাউন্ট নেম এবং এক্সপ্লেনেশন, দেন ডেবিট, দেন ক্রেডিট। সো এখানে 1 2 3 4 ট্রানজ্যাকশন নাম্বার দেওয়া আছে।
সো আমরা এখানে ফার্স্ট ট্রানজ্যাকশন লিখব। তো ফার্স্ট ট্রানজ্যাকশনের আমাদের ডেট ছিল ট্রানজ্যাকশন অন May 1। তো 1 May 2020 যে ট্রানজ্যাকশন হয়েছিল সেটা আমরা লিখব ফার্স্ট ট্রানজ্যাকশন যেটা। তো এখানে আমরা ফার্স্ট অফ অল লিখব 1 May 2020। ওকে, দেন আমাদের অ্যাকাউন্ট নেম লিখতে হবে। সো ফার্স্ট অফ অল আমাদের ক্যাশ অ্যাসেট যেটা ইনক্রিজ হয়েছে, সো আমরা এখানে দেখেছিলাম অ্যাসেট ইনক্রিজ হলে ডেবিট হবে। যেহেতু আমাদের ক্যাশ প্রথম 0 ছিল, দেন $40,000 ইনভেস্টের পরে আমাদের ক্যাশ হয়ে যায় $40,000। সো ক্যাশ ইনক্রিজ হয়েছে, তাহলে ডেবিট হবে $40,000। দেন আমাদের সেকেন্ড ওনার্স ক্যাপিটাল, যেহেতু ওনার 40,000 ইনভেস্ট করেছে, তো ওনার্স ক্যাপিটাল এখানে আমাদের ওনার্স ক্যাপিটাল 0 থেকে $40,000 চলে যাচ্ছে, ইনক্রিজ করছে। যেহেতু রাইট সাইডে আছে ক্রেডিট সাইড ইনক্রিজ করলে ক্রেডিট হবে। তো এখানে আমরা 40,000 ক্রেডিট অ্যাকাউন্টে রাখবো। সো আমাদের ফার্স্ট ট্রানজ্যাকশন ডান। এখন আমরা পরবর্তী ট্রানজ্যাকশন দেখব। Hire 2 employees to work in the warehouse. They will each be paid a salary of $3,050 per month. সো এখানে বলা হয়েছে দুটো এমপ্লয়ি হায়ার করা হয়েছে ওয়্যারহাউসে কাজ করার জন্য, যাদের স্যালারি হবে $3,050। বাট এখানে বলা হয়নি তাদেরকে কোনো ধরনের পে করা হয়েছে কিংবা তাদের থেকে কোনো ধরনের সার্ভিস নেওয়া হয়েছে। সো এখানে কোনো ফাইন্যান্সিয়াল ট্রানজ্যাকশন হয়নি। সো এক্ষেত্রে আমরা এখানে নো ট্রানজ্যাকশন এন্ট্রি করব। সো আমাদের সেকেন্ড ট্রানজ্যাকশনটা নো ট্রানজ্যাকশন। ওকে, আর এখানে আমাদের ডেট লেখার প্রয়োজন হচ্ছে না, সব জায়গায় আমাদের 1 May 2020। নেক্সট আমরা দেখব আমাদের থার্ড ট্রানজ্যাকশন। Signed a 2-year rental agreement on a warehouse, paid $24,000 cash in advance for the first year. সো এখানে আমাদের প্রিপেইড রেন্ট করা হয়েছে। সো আমরা প্রিভিয়াস স্লাইডেই দেখেছিলাম অ্যাসেটের আন্ডারে প্রিপেইড, প্রিপেমেন্ট, অ্যাডভান্সড এই টার্মগুলা অ্যাসেটের আন্ডারে থাকে। সো এখানে যেহেতু প্রিপেইড রেন্ট হয়েছে, সো $24,000 আমাদের অ্যাসেট হিসাবে কাউন্ট হবে। সো অ্যাসেট $24,000 ইনক্রিজ হচ্ছে অ্যাজ প্রিপেইড রেন্ট। আর যেহেতু আমরা ক্যাশে পেমেন্ট করেছি, তাহলে ক্যাশ $24,000 ডিক্রিজ হচ্ছে। সো এখন আমরা এটা জার্নালে এন্ট্রি করব। সো থার্ড ট্রানজ্যাকশন যেটা হচ্ছে প্রিপেইড রেন্ট। $24,000, যেহেতু অ্যাসেট প্রিপেইড রেন্ট অ্যাসেটের আন্ডারে যাচ্ছে আর অ্যাসেট ইনক্রিজ মিনস ডেবিট, তাহলে আমরা ডেবিট সাইডে লিখব $24,000। আর আমাদের ক্যাশ ডিক্রিজ হচ্ছে, ক্যাশ আমাদের অ্যাসেটের আন্ডারে, বাট ক্যাশ যেহেতু ডিক্রিজ হচ্ছে তাহলে ডেবিটের অপোজিট ক্রেডিট হবে। সো আমরা ক্রেডিট কলামে 24,000 অ্যাড করব। সো আমাদের থার্ড ট্রানজ্যাকশন ডান। এখন আমরা ফোর্থ ট্রানজ্যাকশনে যাব, যেটা হচ্ছে পারচেজ ফার্নিচার অ্যান্ড ইকুইপমেন্ট কস্টিং $30,000. A cash payment of $10,000 was made immediately. Remainder will be paid in the 6 months. সো এখানে আমাদের কিছু ফার্নিচার এবং ইকুইপমেন্ট কেনা হয়েছে যার দাম $30,000, যেখানে আমরা ক্যাশ পেমেন্ট করেছি $10,000, বাকি আছে এখানে $20,000, যেটা আমরা অ্যাকাউন্ট পেয়েবল পরবর্তীতে পে করবো। ইট মিনস অ্যাকাউন্ট পেয়েবলে এটা অ্যাড হবে। রিমেইনিং $20,000 আমরা উইদিন 6 মান্থ পে করব, যেটা এখন আমরা অ্যাকাউন্ট পেয়েবলের আন্ডারে এন্ট্রি দিব। সো অ্যাকাউন্ট পেয়েবলের $20,000 অ্যাড হবে
ক্যাশ থেকে 10,000 ডিক্রিজ হবে আর ইকুইপমেন্টে 30,000 অ্যাড হবে। সো এটা আমরা এখন জার্নালে এন্ট্রি করি। সো আমাদের ফোর্থ ট্রানজ্যাকশন হচ্ছে ফার্স্ট ইকুইপমেন্ট ইনক্রিজ। ইকুইপমেন্ট আমাদের অ্যাসেটের আন্ডারে পড়ে, সো অ্যাসেট ইনক্রিজ মিনস ডেবিট। সো ইকুইপমেন্ট $30,000 আর আমাদের ক্যাশ 10,000 ডিক্রিজ হয়েছে। সো ক্যাশও অ্যাসেটের আন্ডারে পড়ে, ডিক্রিজ হয়েছে যেহেতু, তাহলে আমরা এটা ক্রেডিট কলামে লিখবো, যেটা হচ্ছে $10,000 ক্যাশ। দেন থার্ড ওয়ান ইজ অ্যাকাউন্ট পেয়েবল। আমাদের বলা হয়েছিল যে বাকি রিমেইনিং টাকা আমরা পরবর্তী 6 মাসের মধ্যে পে করব। ইট মিনস অ্যাকাউন্ট পেয়েবল। অ্যাকাউন্ট পেয়েবল দ্যাট ইজ 20,000। অ্যাকাউন্ট পেয়েবল আমাদের লায়াবিলিটিস এর আন্ডারে যায়, লায়াবিলিটিস ইনক্রিজ হলে ক্রেডিট, এই জন্য আমরা এখানে ক্রেডিট কলামে 20,000 অ্যাড করেছি। এখন আমি একটা জিনিস খেয়াল করি, আমি বলেছিলাম যে প্রত্যেকটা ট্রানজ্যাকশনের পরে ডেবিট এবং ক্রেডিট অলওয়েজ সেম থাকবে। ফার্স্ট আমরা দেখি 40,000 40,000, 24,000 24,000, 30,000। এখানে আমরা দেখি ক্রেডিট অপশনে 10 প্লাস 20 টোটাল 30। সো ক্রেডিট 30 ডেবিট 30 অলওয়েজ ইকুয়াল। 2 কিংবা 2 এর অধিক যত খুশি ততগুলি অ্যাকাউন্টকে এফেক্ট করতে পারে, বাট আফটার কাউন্টিং ইন টোটাল ডেবিট ইকুয়ালস টু ক্রেডিট। দেন আমরা ফিফথ ট্রানজ্যাকশন দেখব, পেড 1,800 ক্যাশ ফর এ 1 year ইন্স্যুরেন্স পলিসি ফর দ্য ফার্নিচার অ্যান্ড দ্য ইকুইপমেন্ট। সো আমরা অ্যাসেটসে আগেই পড়েছিলাম প্রিপেইড 1 year ইন্স্যুরেন্সের জন্য আমরা পে করেছি। ইট মিনস 1 year পর্যন্ত, যেটা আমরা আগেই পে করে দিচ্ছি। সো এটা ওয়ান কাইন্ড অফ প্রিপেইড, যেটাকে আমরা অ্যাসেটের আন্ডারে ধরতে পারি। সো 1,800 আমাদের অ্যাসেট ইনক্রিজ হচ্ছে, যেটা হচ্ছে প্রিপেইড ইন্স্যুরেন্স, অ্যান্ড 1,800 ক্যাশ ডিক্রিজ হচ্ছে, কজ আমরা ক্যাশ পে করে দিচ্ছি। সেটা আমরা এখন জার্নালে এন্ট্রি করব। সো আমাদের ফার্স্ট হবে প্রিপেইড ইন্স্যুরেন্স। প্রিপেইড ইন্স্যুরেন্স যেটা অ্যাসেটের আন্ডারে আসে। সো আমরা $1,800 প্রিপেইড ইন্স্যুরেন্স করেছিলাম, যার জন্য আমরা 1,800 ক্যাশ পে করেছি। সো ক্যাশ 1,800 ডিক্রিজ হচ্ছে, সো এটা ক্রেডিট কলামে যাবে। সো ক্যাশ 1,800। ওকে, দেন আমরা নেক্সট ট্রানজ্যাকশন দেখব। নেক্সট ট্রানজ্যাকশন হচ্ছে পারচেস বেসিক অফিস সাপ্লাইজ ফর $420 ক্যাশ। সো এখানে একটা জিনিস দেখতে, ট্রানজ্যাকশন ডিউরিং দ্য রিমাইন্ডার অফ দ্য মান্থ। ইট মিনস মান্থের একদম লাস্ট ডেতে যে ট্রানজ্যাকশনগুলো হয়েছিল। পারচেস বেসিক অফিস সাপ্লাইজ $420 ক্যাশ। তো সাপ্লাইজ পারচেস করা হয়েছে যেটা $420 ক্যাশ দিয়ে। সো ক্যাশ ডিক্রিজ হবে 420 এবং সাপ্লাইজ ইনক্রিজ হবে 420। সো এখানে আমরা সাপ্লাইজ লিখব। সাপ্লাইজ আমাদের অ্যাসেটস এর আন্ডারে পড়ে, তো অ্যাসেট ইনক্রিজ মানে আমরা ডেবিট কলামে লিখব, যেটা হচ্ছে $420। দেন ক্যাশ আমাদের ডিক্রিজ হচ্ছে, ক্যাশ অ্যাসেটের আন্ডারে যেহেতু ডিক্রিজ হচ্ছে, তাহলে ক্রেডিট কলামে লিখবো আমরা 420। ওকে, দেন আমরা পরবর্তী ট্রানজ্যাকশন দেখি। ট্রানজ্যাকশন 7, পারচেস মোর অফিস সাপ্লাইজ ফর 1,500 অন অ্যাকাউন্ট। সো অ্যাকাউন্ট পেয়েবল হবে 15,000 এবং সাপ্লাইজ $1,500 ইনক্রিজ হবে। সো এটা আমরা জার্নালে এন্ট্রি করি। সো এখানে জার্নালে হবে সাপ্লাইজ
সাপ্লাইজ অ্যাসেটের আন্ডারে পড়ে, অ্যাসেট ইনক্রিজ, ইট মিনস আমরা ডেবিট কলামে লিখব $1,500। আর এখানে আমরা অন অ্যাকাউন্ট দেখেছিলাম, ইট মিনস অ্যাকাউন্ট পেয়েবল। অ্যাকাউন্ট পেয়েবল লায়াবিলিটিস এর আন্ডারে পড়ে, লায়াবিলিটি ইনক্রিজ মিনস ক্রেডিট, সো আমরা ক্রেডিট কলামে লিখব 1,500। ওকে, আমরা নেক্সট ট্রানজাকশন দেখি, যেটা হচ্ছে টোটাল রেভিনিউ আর্নড ওয়ার $20,000, 8,000 ক্যাশ অ্যান্ড 12,000 অন অ্যাকাউন্ট। সো এখানে পুরো মান্থে টোটাল রেভিনিউ ছিল $20,000, যেখান থেকে আমরা ক্যাশ পেয়েছি $8,000 এবং অন অ্যাকাউন্ট আছে $20,000, মানে এখনো আমরা $20,000 পাবো। ইট মিনস যেহেতু আমরা সার্ভিসের বদলে এখনো আমাদের রেভিনিউটা পাই নাই, সেটা আমাদের খুলবে অ্যাকাউন্ট রিসিভেবল। সো এখন আমরা এটা জার্নালে এন্ট্রি করব। সো ফার্স্ট অফ অল আমাদের 8,000 ক্যাশ, যেটা আমরা রেভিনিউ এর জন্য পেয়েছি, ক্যাশ অ্যাড হচ্ছে 8,000। দেন আমাদের অ্যাকাউন্ট রিসিভেবল বাকি আছে, ক্যাশ অ্যাসেটের আন্ডারে পড়ে, ইনক্রিজ ডেবিট। অ্যাকাউন্ট রিসিভেবল অ্যাসেট এর আন্ডারে পড়ে, যেটা ইনক্রিজ হচ্ছে, ইট মিনস অ্যাকাউন্ট রিসিভেবল আমাদের অ্যাসেটের আন্ডারে পড়ে, যেটা ইনক্রিজ হচ্ছে, ইট মিনস এটাও ডেবিটের আন্ডারে পড়বে, সো 12,000। দেন আমাদের থার্ড ওয়ান ইজ রেভিনিউ। রেভিনিউ ছিল আমাদের $20,000। রেভিনিউ আমাদের রাইট সাইড, ইট মিনস ক্রেডিট সাইড, তাহলে আমরা ক্রেডিট কলামে লিখব, তো 20,000। সো এখানে এই ট্রানজাকশনের পরেও আমরা দেখছি টোটাল ডেবিট ব্যালেন্স 20,000 অ্যান্ড ক্রেডিট ব্যালেন্স 20,000। ডেবিট ইজ ইকুয়ালস টু ক্রেডিট। নেক্সট আমরা ট্রানজাকশন দেখি, ট্রানজাকশন 9, paid $400 to suppliers for accounts payable due। সো আমরা ট্রানজাকশন 7-এ কিছু সাপ্লাইস কিনেছিলাম, যেটা অ্যাকাউন্ট পেয়েবলে $1,500 ছিল, সেখান থেকে আমরা এখন $400 ক্যাশ পে করে দিচ্ছি অ্যাকাউন্ট পেয়েবল যে ডিউটা ছিল তার জন্য। ইট মিনস আমাদের ক্যাশ ডিক্রিজ হচ্ছে $400 এবং অ্যাকাউন্ট পেয়েবল ও ডিক্রিজ হচ্ছে $400। তো আমরা এখন একটা জার্নালে এন্ট্রি করি, যেহেতু আমাদের অ্যাকাউন্ট পেয়েবল ডিক্রিজ হচ্ছে, অ্যাকাউন্ট পেয়েবল, সো অ্যাকাউন্ট পেয়েবল লায়াবিলিটিস আন্ডারে যায়, লায়াবিলিটিস যখন ডিক্রিজ হবে তখন সেটা ডেবিটের আন্ডারে আসবে, সো $400। দেন আমাদের ক্যাশ ডিক্রিজ হয়েছে, ক্যাশ আমাদের অ্যাসেটের আন্ডারে পড়ে, অ্যাসেট ডিক্রিজ মিনস ক্রেডিট, সেখানে আমাদের 400। ওকে, দেন আমরা নেক্সট ট্রানজাকশন দেখব, ট্রানজাকশন নাম্বার 10। ট্রানজাকশন নাম্বার 10-এ লেখা আছে রিসিভড 3,000 from customer in payment of account receivable। আমরা ট্রানজাকশন 8-এ দেখেছিলাম সার্ভিস প্রদান করে যে রেভিনিউ আর্ন করেছিলাম 20,000-এ, তার ভিতরে 8,000 ক্যাশ আমরা পেয়ে গিয়েছিলাম, বাট 12,000 এখনো আমাদেরকে কাস্টমার দেয়নি, অ্যাকাউন্ট রিসিভেবলে সেটা ছিল। সেখান থেকে এখন ট্রানজাকশন 10-এ ওই কাস্টমার আমাদের ওই 12,000 যে বাকি ছিল সেখান থেকে 3,000 পে করে দিয়েছে। সো আমাদের ক্যাশ অ্যাড হচ্ছে 3,000 এবং অ্যাকাউন্ট রিসিভেবল কমছে 3,000, ডিক্রিজ হচ্ছে 3,000। সো এখন আমরা এটা জার্নালে এন্ট্রি করি। সো এখানে আমাদের অ্যাকাউন্ট রিসিভেবল ডিক্রিজ হচ্ছে এবং ক্যাশ ইনক্রিজ হচ্ছে। সো ক্যাশ $3,000 ক্যাশ অ্যাসেটের আন্ডার পর যেটা ইনক্রিজ হচ্ছে, ইট মিনস ডেবিট কলামে যাবে। আর অ্যাকাউন্ট রিসিভেবল 12,000 আগে ছিল, যেখান থেকে আমাদের 3,000 ডিক্রিজ হচ্ছে। অ্যাকাউন্ট রিসিভেবলও আমাদের অ্যাসেটের আন্ডারে পড়ে, সো অ্যাসেট যেহেতু ডিক্রিজ হচ্ছে তাহলে এটা ক্রেডিট হবে, তাহলে এখানে আমরা ক্রেডিট কলামে 3,000 অ্যাড করব। ওকে, দেন আমরা নেক্সট ট্রানজাকশনে যাব। নেক্সট হচ্ছে
received utility bills in the amount of $380 to be paid next month. ট্রানজ্যাকশন 11 এ আমরা ইউটিলিটি বিল রিসিভ করেছি যেটা হচ্ছে $380 এর, যেটা আমরা নেক্সট মান্থে পে করব। ইট মিনস অন পেয়েবল, অ্যাকাউন্ট পেয়েবল। সো অ্যাকাউন্ট পেয়েবলে আমাদের $380 অ্যাড হলো এবং এক্সপেন্সে আমাদের এই $380 অ্যাড হলো। আমরা আগে এক্সপেন্সে দেখেছিলাম ইউটিলিটি বিল, স্যালারি অ্যান্ড ওয়েজেস, এগুলো আমাদের এক্সপেন্সের আন্ডারে পড়ে। সো আমাদের এক্সপেন্স $380 ইনক্রিজ হবে এবং অ্যাকাউন্ট পেয়েবল $380 ইনক্রিজ হবে। সেটা আমরা জার্নালে এন্ট্রি করি। সো ইউটিলিটি এক্সপেন্সেস যেটা হচ্ছে এক্সপেন্সের আন্ডারে পড়ে, এক্সপেন্স ইনক্রিজ হচ্ছে, তার মানে ডেবিট। সো আমরা ডেবিট কলামে লিখবো $380। আর আমাদের অ্যাকাউন্ট পেয়েবল যেহেতু লায়াবিলিটিস এর আন্ডারে, অ্যাকাউন্ট পেয়েবল ইনক্রিজ হচ্ছে, ইট মিনস ক্রেডিট। সো অ্যাকাউন্ট পেয়েবল $380। ওকে, দেন আমরা নেক্সট ট্রানজ্যাকশন দেখবো যেটা আমাদের লাস্ট ট্রানজ্যাকশন। Paid the monthly salaries of the two employees totally $6,100. সো আমরা যে দুইটা এমপ্লয়িকে অ্যাপয়েন্ট করেছিলাম, সেই দুইটা এমপ্লয়ির স্যালারিজ আমাদেরকে দিতে হবে, যেটা হচ্ছে টোটাল $6,100, যেটা পে করে দেওয়া হয়ে গেছে। ইট মিনস ক্যাশ পে করা হয়েছে $6,100 এবং স্যালারি এক্সপেন্সেস $6,100. সো স্যালারি এক্সপেন্সেস ইনক্রিজ হয়েছে $6,100 এবং ক্যাশ ডিক্রিজ হয়েছে $6,100। সো এখন এটা আমরা জার্নালে এন্ট্রি করব, যেটা হচ্ছে স্যালারি এক্সপেন্সেস। স্যালারি এক্সপেন্সেস ইট মিনস এক্সপেন্সেস ইনক্রিজ হচ্ছে, ইট মিনস ডেবিট, তার মানে ডেবিট কলমে আমরা অ্যাড করব $6,100। অ্যান্ড আমরা যেহেতু ক্যাশ পে করেছি তাহলে ক্যাশ ডিক্রিজ হচ্ছে, ক্যাশ অ্যাসেট ডিক্রিজ, ইট মিনস ক্রেডিট। সো আমরা ক্রেডিট কলমে লিখব $6,100। সো দ্যাটস ইট। এটা ছিল আমাদের টোটাল জার্নালাইজিং 12টা ট্রানজ্যাকশনের। সেখানে আমরা ওদের 5th-এর পরে 6 to 12 আমাদের মান্থের লাস্ট ডে এর ট্রানজ্যাকশন ছিল। সো এখানে আমাদের ডেটটা লিখতে হবে 31 May 2020, 31 May 2020. So that's it. So next up is post to ledger account. So first of all আমাদের দেখতে হবে ledger কি। The entire group of accounts maintained by a company is the ledger. The ledger provides the balance in each of the accounts as well as keeps track of the changes in this balance. So এখন আমরা নর্মালি চিন্তা করি লেজারটা কি। সো লেজার হচ্ছে একটা কোম্পানির প্রতিটা অ্যাকাউন্টের ডিটেলস রেকর্ড রাখে। ফর এক্সাম্পল ক্যাশ অ্যাকাউন্টের ডিটেলস, ইকুইপমেন্ট অ্যাকাউন্টের ডিটেলস, রেভিনিউ অ্যাকাউন্টের ডিটেলস। এখন আমরা একটা এক্সাম্পলের মাধ্যমে চিন্তা করি। ফর এক্সাম্পল গ্রামীণফোন কোম্পানি। আজকে আপনি গ্রামীণফোন কোম্পানিতে টোটাল কত ক্যাশ আছে সেটা জানতে চান। গ্রামীণফোন একটা বড় কোম্পানি, তার জার্নাল চেক করে করে যদি আমরা তার ক্যাশ কাউন্ট করতে চাই, যে প্রত্যেকটা এন্ট্রি থেকে ক্যাশ কোথায় আছে সেই ক্যাশগুলোকে যোগ বিয়োগ করে দেন আমরা ক্যাশটা বের করতে চাই, সেটা খুবই ডিফিকাল্ট হয়ে যাবে। পার মান্থ তাদের 1000 আপ ট্রানজ্যাকশন থাকতে পারে। সো 1000 ট্রানজ্যাকশনের রেকর্ড দেখে আমাদের টোটাল ক্যাশ বের করা ইটস টু ডিফিকাল্ট। শুধু ক্যাশ না, এরকম আরো অনেক অ্যাকাউন্টগুলা, ইকুইপমেন্ট, রেভিনিউ, সার্ভিস, এই সব অ্যাকাউন্টের ডিটেলস যদি আমরা দেখতে চাই, জার্নাল থেকে খুঁজে খুঁজে বের করে দেখা খুবই ডিফিকাল্ট। দ্যাট ইজ ওয়াই কোম্পানি লেজার অ্যাকাউন্ট ক্রিয়েট করে, যেখানে প্রতিটা অ্যাকাউন্টের A to Z ডিটেলস লেখা থাকবে, যে কোথায় কত টাকা ডেবিট হয়েছে, কত টাকা
ক্রেডিট হয়েছে, ইন টোটাল কত টাকা এখন আছে, এভরিথিং ডিটেলস লেজার অ্যাকাউন্টে ট্র্যাক করা থাকে। সো এখন আমরা ম্যাকডেটা সার্ভিসের যে 1 মান্থের ট্রানজ্যাকশনগুলো আমরা জার্নালাইজ করেছিলাম, জার্নালে এন্ট্রি করেছিলাম, সেটার আমরা প্রতিটা অ্যাকাউন্টের লেজার অ্যাকাউন্ট ক্রিয়েট করব। এখানে আমাদের কোশ্চেনেও দেওয়া আছে পোস্ট টু দ্য জার্নাল এন্ট্রিজ টি অ্যাকাউন্ট। লেজার অ্যাকাউন্টকে টি অ্যাকাউন্টও বলা হয়ে থাকে। আমরা ভিডিওর শুরুতেই দেখেছিলাম টি অ্যাকাউন্ট কি। সো টি অ্যাকাউন্ট একটা অ্যাকাউন্টের স্ট্যান্ডার্ড ফর্ম এবং লেজার অ্যাকাউন্টও এই টি ফর্মটা মেনটেন করে। সো আমরা স্টার্ট করি। সো এখানে আমি লেজার অ্যাকাউন্টের জন্য প্রতিটা অ্যাকাউন্ট নেম এখানে আমি আলাদা আলাদা করে লিখে নিয়েছি এবং লেজার অ্যাকাউন্টের ফরম্যাটটা এখানে লিখে নিয়েছি। সবার প্রথমে আমি যতগুলো অ্যাকাউন্টের লেজার অ্যাকাউন্ট ক্রিয়েট করব সেই অ্যাকাউন্টগুলা পরপর লিখে নিয়েছি। এখন এই অ্যাকাউন্টগুলো আমি কিভাবে বের করলাম সেটা আমি এখানে জার্নাল থেকে নিয়ে নিয়েছি। জার্নালে ক্যাশ ছিল, সো আমি ক্যাশ অ্যাকাউন্টটাকে লিখে নিয়েছি লেজার ফরম্যাটে। লেজার ফরম্যাটটা আমি পরে ডিসক্রাইব করব। দেন প্রিপেইড রেন্ট লিখেছি। দেন ছিল আমাদের প্রিপেইড রেন্টের পরে ইকুইপমেন্ট লিখেছি। দেন প্রিপেইড ইন্স্যুরেন্স, সো আমি এখানে প্রিপেইড ইন্স্যুরেন্স লিখেছি। দেন সাপ্লাইস, এখান থেকে সাপ্লাইস লিখেছি। দেন অ্যাকাউন্ট রিসিভেবল, এখান থেকে আমরা অ্যাকাউন্ট রিসিভেবলটাকে এখানে লিখেছি। দেন আমরা যদি আরো দেখি ইউটিলিটি এক্সপেন্সেস, যেটা আমরা এখানে লিখেছি। দেন স্যালারি এক্সপেন্সেস এখানে আমরা লিখেছি। দেন ওনার্স ক্যাপিটাল, এখানে আমাদের ওনার্স ক্যাপিটাল ছিল, ওনার্স ক্যাপিটাল আমরা এখানে নিয়েছি। দেন অ্যাকাউন্ট পেয়েবল নিয়েছি। দেন সার্ভিস রেভিনিউটাকে আমরা এখানে সার্ভিস রেভিনিউ লিখেছি। এভাবে আমরা যদি জার্নালের প্রতিটা অ্যাকাউন্ট, জার্নালে যতগুলো অ্যাকাউন্ট আছে, যদি আমাদের কোশ্চেনে বলা থাকে যে জার্নালে যতগুলো অ্যাকাউন্ট আছে সবগুলো অ্যাকাউন্টের লেজার অ্যাকাউন্ট ক্রিয়েট করে তবে, তাহলে এখান থেকে আমরা প্রতিটা অ্যাকাউন্টকে আলাদা আলাদা, কিছু অ্যাকাউন্ট রিপিটেড আছে বাট আমরা জাস্ট ইউনিক অ্যাকাউন্টগুলা নিয়ে দেন আমরা সেই অ্যাকাউন্টগুলো লেজার অ্যাকাউন্ট ক্রিয়েট করব। কখনো কখনো কোশ্চেনে স্পেসিফিক কিছু অ্যাকাউন্টের লেজার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে বলা হতে পারে। আমাদের কোশ্চেনে সবগুলি অ্যাকাউন্টের লেজার অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য বলা হয়েছিল, এই জন্য আমরা জার্নাল থেকে সব ইউনিক অ্যাকাউন্টগুলিকে আমরা চুজ করে দেন সেই অ্যাকাউন্টগুলিকে এখানে লেজার ফরম্যাটে আগে থেকে লিখে রেখেছি। সো ফার্স্ট অফ অল লেজার অ্যাকাউন্ট ফরম্যাটটা এখন আমরা বলি। লেজার অ্যাকাউন্ট আমরা বলেছিলাম তখন টি অ্যাকাউন্ট, টি ফর্মে থাকবে। সো টি অ্যাকাউন্ট আমরা জানি টি অ্যাকাউন্টের 3টে পার্ট থাকে। ফার্স্ট অফ অল টাইটেল, যেটা আমরা এখানে লিখেছি, ক্যাশ, দেন হচ্ছে ডেবিট সাইড, লেফট সাইডে ডেবিট সাইড হবে, ডেবিট এন্ট্রিগুলো অ্যাড হবে, রাইট সাইডে ক্রেডিট সাইড, এখানে ক্রেডিট এন্ট্রিগুলো থাকবে। দেন এখানে টোটাল, এখানে আমাদের ডেবিট এন্ট্রিগুলোর যোগফল থাকবে, এখানে আমাদের ক্রেডিট এন্ট্রিগুলোর যোগফল থাকবে। এখানে আমরা এক্সেলে ফর্মুলা ইউজ করে যোগ করে ফেলতে পারি এই কয়টা কলাম। এই কলামটা আমার B51, এই কলামটা আমার B56। সো এখানে আমি ফর্মুলা লিখে দিই সাম B51 টু সাম B56। তাহলে B51 কলাম থেকে B56 কলাম পর্যন্ত সবগুলি কলামকে যোগ করে এখানে শো করবে। সেম একইভাবে ক্রেডিটের ক্ষেত্রেও B51 থেকে B56 পর্যন্ত যোগ করে এই টোটাল কলামে শো করবে। এভাবে আপনারাও এক্সেলে ফর্মুলাগুলি সেট করে নিয়ে ইজিলি ক্যালকুলেশন করতে পারেন, তাহলে ক্যালকুলেশন ভুল হওয়ার সম্ভাবনা কম থাকবে এবং টাইমও কম্পারিজনলি কম লাগবে। দেন ব্যালেন্স, আমরা নর্মাল ব্যালেন্স পড়ছিলাম যে ডেবিট ব্যালেন্সের ক্ষেত্রে ডেবিট মাইনাস ক্রেডিট আর ক্রেডিট ব্যালেন্সের ক্ষেত্রে ক্রেডিট মাইনাস ডেবিট। সো এখানে আমরা আগে থেকেই বলতে পারি যে কোন কোন অ্যাকাউন্টগুলি ডেবিট অ্যাকাউন্ট হবে আর কোন কোন অ্যাকাউন্টগুলি
ক্রেডিট অ্যাকাউন্ট হবে, কজ আমরা পড়েছিলাম বেসিক ইকুয়েশনের লেফট সাইডের অ্যাকাউন্টগুলির নর্মাল ব্যালেন্স ডেবিট ব্যালেন্স হবে আর রাইট সাইডের অ্যাকাউন্টগুলির নর্মাল ব্যালেন্স ক্রেডিট হবে। সো এখানে ক্যাশ, প্রিপেইড রেন্ট, ইকুইপমেন্ট, প্রিপেইড ইন্স্যুরেন্স, সাপ্লাইজ, দেন অ্যাকাউন্ট রিসিভেবল, এই সবগুলি কিন্তু আমাদের অ্যাসেটের আন্ডারে পড়ে। তো অ্যাসেট যেহেতু আমাদের লেফট সাইডে আছে, ইট মিনস অ্যাসেট এর নর্মাল ব্যালেন্স হবে ডেবিট ব্যালেন্স। তো আমরা বুঝতেই পারছি তাহলে এই অ্যাকাউন্টগুলির ক্ষেত্রে নর্মাল ব্যালেন্স হবে ডেবিট ব্যালেন্স। এই জন্য আমি এখানে ডেবিট ব্যালেন্সগুলির টোটাল কলাম থেকে ক্রেডিট ব্যালেন্সগুলির টোটাল কলাম যেটা, এটা B57 থেকে D57 আমরা মাইনাস করছি, ডেবিট থেকে ক্রেডিট মাইনাস করছি। সবগুলির ক্ষেত্রে আমি সেম ফর্মুলা লিখেছি। দেন পরবর্তী অ্যাকাউন্টগুলির দিকে খেয়াল করি আমরা। ইউটিলিটি এক্সপেন্স, স্যালারি এক্সপেন্স, এটা এক্সপেন্সের আন্ডারে পড়ে। আমাদের ফর্মুলা অনুযায়ী এক্সপেন্সও লেফট সাইডে আছে, ইট মিনস এক্সপেন্সের ক্ষেত্রেও নর্মাল ব্যালেন্স হবে ডেবিট ব্যালেন্স। তো এক্ষেত্রেও আমরা ডেবিট সাইড থেকে ক্রেডিট সাইড মাইনাস করব। তো এভাবে আমরা স্যালারি এক্সপেন্সের ক্ষেত্রেও সেম করেছি, ডেবিট এন্ট্রিসের যোগফল থেকে ক্রেডিট এন্ট্রিসের যোগফল বিয়োগ করেছি। দেন ওনার্স ক্যাপিটাল ইকুয়েশন অনুযায়ী রাইট সাইডে, ইট মিনস ক্রেডিট ব্যালেন্স। সেম একইভাবে অ্যাকাউন্ট পেয়েবল এবং সার্ভিস রেভিনিউ, অ্যাকাউন্ট পেয়েবল লায়াবিলিটিসের আন্ডারে পড়ে, সো এটার ক্ষেত্রেও আমাদের ক্রেডিট ব্যালেন্স, রেভিনিউর ক্ষেত্রেও ক্রেডিট ব্যালেন্স নর্মাল ব্যালেন্স হিসেবে। এখানে আমরা আগে থেকে ফর্মুলা লিখে রেখেছি, ক্রেডিট এন্ট্রিসগুলির যোগফল থেকে ডেবিট এন্ট্রিসগুলির যোগফল মাইনাস করবে। সো এখন জাস্ট আমরা জার্নাল দেখে দেখে প্রতিটা অ্যাকাউন্টের ডেবিট এবং ক্রেডিট এন্ট্রিসগুলি এন্ট্রি করব। সো ফার্স্ট আমরা ক্যাশ অ্যাকাউন্টের লেজার অ্যাকাউন্ট ক্রিয়েট করব। তো এখন আমরা জার্নাল থেকে ক্যাশ অ্যাকাউন্টের ডেবিট এন্ট্রিসগুলো এখানে এন্ট্রি করব আর রাইট সাইডে ক্রেডিট এন্ট্রিসগুলো এন্ট্রি করব। তাহলে আমরা জার্নালে চলে যাই। তো ফার্স্ট অফ অল ট্রানজ্যাকশন 1 এ ক্যাশ ডেবিট হয়েছে 40,000, তাহলে এটা আমরা ডেবিট সাইডে লিখব, ক্যাশ অ্যাকাউন্টের 40,000। নেক্সট আমরা দেখি ট্রানজ্যাকশন 2 তে ট্রানজ্যাকশন হয়নি, ট্রানজ্যাকশন 3 তে ক্যাশ ক্রেডিট হয়েছে 24,000, তাহলে আমরা ক্রেডিট কলামে লিখব 24,000। ওকে, নেক্সট ট্রানজ্যাকশন 4 এ ক্যাশ আবার ক্রেডিট হয়েছে 10,000, তো এখন আমরা আবার ক্রেডিট কলামে লিখব 10,000। নেক্সট আপ ইজ ট্রানজ্যাকশন 5। আমরা এবার ক্রোনোলজিক্যালি যাব যেন কোনো ট্রানজ্যাকশন থেকে কোনো এন্ট্রি মিস না হয়ে যায়। দেন 5 নাম্বার ট্রানজ্যাকশনে ক্যাশ আবার ক্রেডিট হয়েছে 1800। দেন নেক্সট আপ দেখি, দেন আমাদের ট্রানজ্যাকশন 6 এ আবার ক্যাশ ক্রেডিট হয়েছে 420, সেখানে আমি আবার 420 অ্যাড করছি ক্রেডিট কলামে। দেন নেক্সট আপ ইজ ট্রানজ্যাকশন 7 এ ক্যাশ নাই। দেন ট্রানজ্যাকশন 8 এ ক্যাশ এখন ডেবিট হয়েছে 8,000, সো আমরা এখন ডেবিট কলামে লিখব 8,000। দেন নেক্সট আপ ইজ ট্রানজ্যাকশন 9, এখানে ক্যাশ আবার ক্রেডিট হয়েছে 400, সো আমরা এখন ক্রেডিট কলামে অ্যাড করছি 400। দেন ট্রানজ্যাকশন 9 এ ক্যাশ ডেবিট হয়েছে 3,000, তো আমরা ডেবিট কলামে লিখছি 3,000। দেন ট্রানজ্যাকশন 11, এখানে ক্যাশ নাই। দেন ট্রানজ্যাকশন 12 এ ক্যাশ আছে যেটা ক্রেডিট হয়েছে 6,100, এখানে আমি লিখছি 6,100। ওকে,
তাহলে আমাদের ক্রেডিট এন্ট্রিসগুলো এন্ট্রি করা হয়ে গিয়েছে, ডেবিট এন্ট্রিসগুলো এন্ট্রি করা হয়ে গিয়েছে, যেহেতু আমাদের ফর্মুলা আগে থেকে লেখা হয়ে গিয়েছিল। সো এই টোটাল কলামে অলরেডি এই এন্ট্রিসগুলো যোগ হয়ে গিয়েছে। সো আমাদের ডেবিট এন্ট্রিসের যোগফল 51,000 এবং ক্রেডিট এন্ট্রিসগুলির যোগফল $42,720। সো এখানে আমরা দেখতে পাচ্ছি ডেবিট এন্ট্রিসের যোগফল ক্রেডিট এন্ট্রিসের যোগফল থেকে বেশি, যেটা আমরা আগেই বলেছিলাম ক্যাশ অ্যাসেটের আন্ডারে, এবং অ্যাসেট আমাদের বেসিক অ্যাকাউন্টিং ইকুয়েশনের লেফট সাইডে আছে। সো এই ক্যাশ অ্যাকাউন্টের নর্মাল ব্যালেন্স ডেবিট ব্যালেন্স হবে, যেটা $8,280। সো এখানে আমরা বুঝতে পারছি যেহেতু এটা ডেবিট ব্যালেন্স হওয়ার কথা ছিল এবং ডেবিট ব্যালেন্সই হয়েছে, তো তাহলে আমাদের জার্নাল এন্ট্রি এবং লেজার অ্যাকাউন্ট ক্রিয়েশন ঠিক আছে। ঠিক একইভাবে আমরা বাকি অ্যাকাউন্টগুলির লেজার অ্যাকাউন্ট ক্রিয়েট করব। নেক্সট স্টেপ ইজ প্রিপেইড রেন্ট। এখন আবার জার্নালগুলিতে আমরা দেখব ফার্স্ট ট্রানজাকশনে প্রিপেইড রেন্ট নাই, সেকেন্ড ট্রানজাকশনে প্রিপেইড রেন্ট নাই, থার্ড ট্রানজাকশনে আমরা প্রিপেইড রেন্ট দেখতে পাচ্ছি ডেবিট হয়েছে 24,000। তাহলে আমরা ডেবিট কলামে লিখব 24,000। ওকে, দেন থার্ড ট্রানজাকশন দেখা হয়েছে, ফোর্থ ট্রানজাকশনে প্রিপেইড রেন্ট নাই, ফিফথ ট্রানজাকশনেও নাই, সিক্স ট্রানজাকশনেও নাই, সেভেন ট্রানজাকশনেও নাই, এইট ট্রানজাকশনেও নাই, নাইন্থ নাম্বার ট্রানজাকশনেও প্রিপেইড রেন্ট নাই, 10th এও নাই, 11th এও নাই, 12th এও নাই। আর কোনো ট্রানজাকশনে প্রিপেইড রেন্ট নাই, তার মানে প্রিপেইড রেন্টের একটাই এন্ট্রি ছিল, যেটা হচ্ছে ডেবিট এন্ট্রি। সো 24,000, তো অবভিয়াসলি ক্রেডিট এন্ট্রি 0, তার মানে ডেবিট এন্ট্রি বেশি। আমরা আগেই বলেছিলাম প্রিপেইড রেন্ট অ্যাসেটের আন্ডারে পড়ে, অ্যাসেটের নর্মাল ব্যালেন্স ডেবিট ব্যালেন্স। তো এখানেও আমরা দেখতে পাচ্ছি নর্মাল ব্যালেন্স ডেবিট ব্যালেন্স এসেছে। দেন নেক্সট অ্যাকাউন্ট আমরা দেখব ইকুইপমেন্ট। ফার্স্ট ট্রানজাকশনে ইকুইপমেন্ট নাই, সেকেন্ড ট্রানজাকশনে নাই, থার্ড ট্রানজাকশন নাই, ফোর্থ ট্রানজাকশনে আমরা দেখতে পাচ্ছি ইকুইপমেন্ট ডেবিট হয়েছে 30,000। আমরা এখানে ডেবিট কলামে লিখছি 30,000। নেক্সট ফোর্থ এর পরে ফিফথ ট্রানজাকশন নাই, ফিফথ ট্রানজাকশনে ইকুইপমেন্ট নাই, সিক্স ট্রানজাকশনে ইকুইপমেন্ট নাই, সেভেন ট্রানজাকশনে ইকুইপমেন্ট নাই, এইট ট্রানজাকশনে ইকুইপমেন্ট নাই, দেন নাইন্থ ট্রানজাকশনে ইকুইপমেন্ট নাই, 10th ট্রানজাকশনে ইকুইপমেন্ট নেই, 11th এও নেই, 12th এও নেই। সো ইকুইপমেন্টের ক্ষেত্রে একটাই এন্ট্রি ছিল, যেটা ছিল ডেবিট এন্ট্রি 30,000। সো এখানেও বোঝা যাচ্ছে ক্রেডিট 0 আর ডেবিট 30,000, অবশ্যই ডেবিট বেশি। সো এখানেও নর্মাল ব্যালেন্স ডেবিট ব্যালেন্স, যেটা হচ্ছে 30,000, আর ইকুইপমেন্টও অ্যাসেটের আন্ডারে পড়ে, আর অ্যাসেটের নর্মাল ব্যালেন্স আমরা আগেই জানি ডেবিট ব্যালেন্স, আর এখানেও ডেবিট ব্যালেন্স হয়েছে, তার মানে এই এন্ট্রিটাও আমাদের ঠিক আছে। তারপর আমরা পরবর্তী অ্যাকাউন্টে চলে যাই, প্রিপেইড ইন্স্যুরেন্স। ফার্স্ট ট্রানজাকশনে প্রিপেইড ইন্স্যুরেন্স নাই, সেকেন্ড ট্রানজাকশনে নাই, থার্ড ট্রানজাকশনেও নাই, ফোর্থ ট্রানজাকশনেও নাই, ফিফথ ট্রানজাকশনে আমরা দেখতে পাচ্ছি প্রিপেইড ইন্স্যুরেন্স, যেটা ডেবিট হয়েছে 1,800। তাহলে আমরা ডেবিট কলামে লিখব 1,800। দেন নেক্সট দেখি আমরা ফিফথ আমরা দেখেছি, দেন সিক্স ট্রানজাকশনে প্রিপেইড ইন্স্যুরেন্স নাই, সেভেন্থে নাই, এইথে নাই, নাইনথেও নাই, 10th ট্রানজাকশনেও প্রিপেইড ইন্স্যুরেন্স নাই, 11th-এও নাই, 12th-এও নাই। তার মানে আমাদের প্রিপেইড ইন্স্যুরেন্সের এন্ট্রিও একটাই ছিল, যেটা ডেবিট এন্ট্রি 1,800। সেখানেও আমাদের ক্রেডিট এন্ট্রিসের যোগফল 0 আর ডেবিট এন্ট্রিসের যোগফল 1,800, তার মানে ডেবিট এন্ট্রিস বেশি। আমরা বলেছিলাম প্রিপেইড ইন্স্যুরেন্স অ্যাসেটের আন্ডারে পড়ে, আর অ্যাসেটের নর্মাল ব্যালেন্স ডেবিট ব্যালেন্স। সো এখানেও আমাদের নর্মাল ব্যালেন্স ম্যাচ হচ্ছে, যেটা হচ্ছে ডেবিট ব্যালেন্স, তার মানে এখানেও আমাদের এন্ট্রি ঠিক আছে। তো আমরা পরবর্তী অ্যাকাউন্টে যাই, সাপ্লায়ার্স। সাপ্লায়ার্সের ক্ষেত্রে আমরা দেখি ফার্স্ট ট্রানজাকশনে কোনো সাপ্লায়ার্স নাই, সেকেন্ড ট্রানজাকশনে নাই, থার্ড ট্রানজাকশনে নাই,
4th ট্রানজাকশনে নাই, 5th ট্রানজাকশনে নাই, 6th ট্রানজাকশনে আমরা সাপ্লাইজ দেখতে পাচ্ছি। এখানে সাপ্লাইজ ডেবিট হয়েছে $420। সো এখন আমরা ডেবিট কলামে $420 অ্যাড করব। 420। ওকে, দেন আমরা নেক্সট ট্রানজাকশন দেখি। 6th ট্রানজাকশন শেষ হয়ে গিয়েছে, এখন 7th ট্রানজাকশন। এখানেও সাপ্লাইজ আছে, এখানে সাপ্লাইজ আবার ডেবিট হয়েছে $1500। সো আমরা ডেবিট কলামে আরো $1500 অ্যাড করব। ওকে, দেন আমরা নেক্সট ট্রানজাকশন দেখি। 8th ট্রানজাকশনে সাপ্লাইজ নাই, 9th এ নাই, 10th এ নাই, 11th এ নাই, 12th এও নাই। সো আমাদের সাপ্লাইজ শুধু এই দুইটা এন্ট্রি ছিল। সো এখন আমরা দেখতে পেলাম শুধু ডেবিট এন্ট্রি ছিল, এখানে ক্রেডিট এন্ট্রি ছিল না। সো ক্রেডিট এন্ট্রি 0 আর ডেবিট এন্ট্রি টোটাল এসেছে 1920। সো যেহেতু ক্রেডিট 0 তাহলে অবভিয়াসলি ডেবিট বড়, তো এখানে নর্মাল ব্যালেন্স হচ্ছে ডেবিট ব্যালেন্স, যেটা হচ্ছে 1920। সাপ্লাইজ আমাদের অ্যাসেটের আন্ডারে পড়ে, আর অ্যাসেটের নর্মাল ব্যালেন্স আমরা জানি ডেবিট ব্যালেন্স, আর এখানেও নর্মাল ব্যালেন্স হিসাবে ডেবিট ব্যালেন্স এসেছে, তাহলে আমাদের এই এন্ট্রিটাও ঠিক আছে। দেন নেক্সট অ্যাকাউন্ট রিসিভেবল। ফার্স্ট ট্রানজাকশনে কোনো অ্যাকাউন্ট রিসিভেবল নাই, সেকেন্ড ট্রানজাকশনে নাই, থার্ড ট্রানজাকশনে নাই, ফোর্থ ট্রানজাকশনে নাই, ফিফথ ট্রানজাকশনেও অ্যাকাউন্ট রিসিভেবল নাই, সিক্সথ ট্রানজাকশনে নাই, সেভেন্থ ট্রানজাকশনে নাই, এইট ট্রানজাকশনে দেখা যাচ্ছে আমরা অ্যাকাউন্ট রিসিভেবল দেখতে পাচ্ছি। অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট হয়েছে $12,000, তাহলে আমরা ডেবিট কলামে $12,000 অ্যাড করব। ওকে, এরপর আমরা নেক্সট ট্রানজাকশন দেখি। দেন 8th এর পরে 9th নাম্বার ট্রানজাকশনে অ্যাকাউন্ট রিসিভেবল নাই, 10th নাম্বার ট্রানজাকশনে আবার অ্যাকাউন্ট রিসিভেবল আছে, এখানে অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট হয়েছে $3,000। তো এখন সেটা আমরা ক্রেডিট কলামে অ্যাড করব 3000। ওকে, দেন আমরা নেক্সট ট্রানজাকশন চেক করি। 10th এর পরে 11th ট্রানজাকশনে কোনো অ্যাকাউন্ট রিসিভেবল নাই, 12th ট্রানজাকশনেও কোনো অ্যাকাউন্ট রিসিভেবল নাই। সো আমাদের অ্যাকাউন্ট রিসিভেবলের এন্ট্রি চেক করা হয়ে গিয়েছে। তো এখন আমরা দেখি টোটাল ডেবিট ব্যালেন্স হচ্ছে 12,000 আর ক্রেডিট ব্যালেন্স 3,000। সো এখানে আমাদের ডেবিট ব্যালেন্স ক্রেডিট ব্যালেন্স থেকে বেশি, নর্মাল ব্যালেন্স হিসেবে ডেবিট ব্যালেন্স এসেছে, যেটা হচ্ছে $9,000। আমরা আগেই বলেছিলাম অ্যাকাউন্ট রিসিভেবল অ্যাসেটের আন্ডারে পড়ে, সো আর অ্যাসেটের নর্মাল ব্যালেন্স আমরা জানি ডেবিট ব্যালেন্স, আর এখানেও ডেবিট ব্যালেন্স এসেছে। ইট মিনস আমাদের এই লেজার অ্যাকাউন্ট ক্রিয়েশনটাও ঠিক আছে। তাহলে আমরা এর পরের অ্যাকাউন্টে চলে যাই, ইউটিলিটি এক্সপেন্সেস। তো এখন আমরা ট্রানজাকশনে দেখি। ফার্স্ট ট্রানজাকশনে ইউটিলিটি এক্সপেন্স নাই, সেকেন্ড ট্রানজাকশনে নাই, থার্ডে নাই, ফোর্থে নাই, ফিফথে নাই, সিক্স ট্রানজাকশনেও কোনো ইউটিলিটি বিল নাই, 7 ট্রানজাকশনেও নাই, 8 ট্রানজাকশনেও নাই, 9 ট্রানজাকশনেও কোনো ইউটিলিটি বিল নেই, 10th এ নেই, 11 ট্রানজাকশনে আছে ইউটিলিটি এক্সপেন্স $380। $380 ডেবিট হয়েছে। সো এখন আমরা ডেবিট কলামে এটা লিখব $380। তাহলে আমরা নেক্সট দেখি। নেক্সট 12 ট্রানজাকশনে কোনো ইউটিলিটি এক্সপেন্স নাই, সো ইউটিলিটি এক্সপেন্সের এন্ট্রি একটাই ছিল, যেটা হচ্ছে $380 ডেবিট। সো এখানে ক্রেডিট 0 আর ডেবিট 380, তাহলে এখানেও নর্মাল ব্যালেন্স ডেবিট ব্যালেন্স, যেটা হচ্ছে $380। সো ইউটিলিটি এক্সপেন্স, ইট মিনস এক্সপেন্স আমাদের বেসিক ইকুয়েশন লেফট সাইডে, তার মানে ডেবিট সাইডে, তার মানে এক্সপেন্সের নর্মাল ব্যালেন্স ডেবিট ব্যালেন্স হবে, আর আমরা এখানেও নর্মাল ব্যালেন্স ডেবিট ব্যালেন্স পেয়েছি, তার মানে আমাদের এই লেজার অ্যাকাউন্টটাও তৈরি করা ঠিক হয়েছে।
এরপর লেজার অ্যাকাউন্টে যাই, যেটা হচ্ছে স্যালারি এক্সপেন্সেস। আমরা জার্নালে যাই, ফার্স্ট ট্রানজাকশন স্যালারি এক্সপেন্সেস নাই, দেন সেকেন্ড ট্রানজাকশনে নাই, থার্ড ট্রানজাকশনে নাই, ফোর্থ ট্রানজাকশনে নাই, ফিফথ ট্রানজাকশনে নাই, সিক্স ট্রানজাকশনে নাই, সেভেন ট্রানজাকশনে নাই, এইট ট্রানজাকশনেও কোনো স্যালারি এক্সপেন্সেস নাই, নাইন ট্রানজাকশনেও কোনো স্যালারি এক্সপেন্স নাই, টেনতেও নাই, ইলেভেনতেও নাই, 12th ট্রানজাকশনে লাস্ট ট্রানজাকশনে স্যালারি এক্সপেন্সেস আছে, যেটা হচ্ছে $6,100, যেটা হচ্ছে ডেবিট হয়েছে। তো আমরা ডেবিট কলামে লিখব $6,100। সো এখানে একটাই এন্ট্রি, যেটা হচ্ছে ডেবিট এন্ট্রি, তাহলে এখানে নর্মাল ব্যালেন্স ডেবিট ব্যালেন্স, যেটা হচ্ছে 6,100। এক্সপেন্সের নর্মাল ব্যালেন্স ডেবিট ব্যালেন্স হবে, আমরা একটু আগেই দেখে এসেছি, আর এখানেও ডেবিট ব্যালেন্স হয়েছে, তার মানে এই লেজার অ্যাকাউন্টটাও ঠিক আছে। আমরা পরবর্তী অ্যাকাউন্টে যাই, সেটা হচ্ছে ওনার্স ক্যাপিটাল। সো ফার্স্ট ট্রানজাকশন আমরা দেখতে পাচ্ছি ওনার্স ক্যাপিটাল $40,000 ক্রেডিট হয়েছে, তাহলে এটা আমরা ক্রেডিট কলামে লিখবো $40,000। ওকে, দেন আমরা নেক্সট চেক করি, সেকেন্ড ট্রানজাকশন নো ট্রানজাকশন, থার্ড ট্রানজাকশনেও ওনার্স ক্যাপিটাল নাই, ফোর্থ ট্রানজাকশনে নাই, ফিফথ ট্রানজাকশনে নাই, সিক্স ট্রানজাকশনে নাই, সেভেন্থে নাই, এইটতে নাই, নাইনথেও নাই, দেন 10th ট্রানজাকশনেও নাই, 11th ট্রানজাকশনে ওনার্স ক্যাপিটাল নাই, 12থেও নাই, তার মানে ওনার্স ক্যাপিটাল একটা এন্ট্রি ছিল, যেটা হচ্ছে ক্রেডিট এন্ট্রি $40,000। সো এখানে আমাদের ক্রেডিট এন্ট্রি বেশি, ডেবিট এন্ট্রি 0, তাহলে এখানে নর্মাল ব্যালেন্স ক্রেডিট ব্যালেন্স, যেটা হচ্ছে $40,000। সো আমরা বেসিক ইকুয়েশনে যাই, বেসিক ইকুয়েশনে রাইট সাইডে ছিল অনার্স ক্যাপিটাল, যেহেতু রাইট সাইডে ছিল তাহলে অনার্স ক্যাপিটালে নর্মাল ব্যালেন্স ক্রেডিট ব্যালেন্স হবে, আর আমাদের লেজার অ্যাকাউন্টেও নর্মাল ব্যালেন্স ক্রেডিট ব্যালেন্স এসেছে, তার মানে আমাদের এই লেজার অ্যাকাউন্টটা ঠিক আছে। দেন আমরা নেক্সট অ্যাকাউন্টে যাই, অ্যাকাউন্ট পেয়েবল। এখানে ফার্স্ট ট্রানজাকশনে অ্যাকাউন্ট পেয়েবল নাই, সেকেন্ড ট্রানজাকশনে নেই, থার্ড ট্রানজাকশনে নেই, ফোর্থ ট্রানজাকশনে আমরা অ্যাকাউন্ট পেয়েবল দেখতে পাচ্ছি, যেটা হচ্ছে 20,000, যেটা ক্রেডিট হয়েছে, তাহলে আমরা ক্রেডিট কলামে 20,000 অ্যাড করব। ওকে, দেন আমরা নেক্সট দেখি, ফিফথ ট্রানজাকশনে অ্যাকাউন্ট পেয়েবল নাই, সিক্স ট্রানজাকশনে নেই, সেভেন ট্রানজাকশনে আমরা আবার অ্যাকাউন্ট পেয়েবল দেখতে পাচ্ছি 1,500, যেটা আবার ক্রেডিট হয়েছে, এখন আবার ক্রেডিট কলামে আমরা $1,500 অ্যাড করব। ওকে, দেন নেক্সট ট্রানজাকশন দেখি আমরা, 7 ট্রানজাকশনের পর 8 ট্রানজাকশনে কোনো অ্যাকাউন্ট পেয়েবল নাই, 9 ট্রানজাকশনে আবার অ্যাকাউন্ট পেয়েবল আছে $400, যেটা ডেবিট হয়েছে। সো এখানে আমরা ডেবিট কলামে $400 অ্যাড করব। দেন আমরা নেক্সট ট্রানজাকশন দেখি, 10th ট্রানজাকশন, এখানে অ্যাকাউন্ট পেয়েবল নাই, 11th ট্রানজাকশনে আমরা আবার অ্যাকাউন্ট পেয়েবল দেখছি $380, যেটা ক্রেডিট হয়েছে। তো তাহলে আমরা এখানে অ্যাকাউন্ট পেয়েবলের ক্রেডিট কলামে আবার $380 অ্যাড করব। দেন নেক্সট লাস্ট ট্রানজাকশন বাকি 12th ট্রানজাকশন, এখানে কোনো অ্যাকাউন্ট পেয়েবল নাই। এখন আমরা তাহলে ক্যালকুলেট করে দেখি, আমাদের টোটাল ক্রেডিট ব্যালেন্স আছে $21,880, আর ডেবিট ব্যালেন্স অনলি $400, তাহলে এখানে ক্রেডিট বেশি ডেবিট কম, তাহলে এটা নর্মাল ব্যালেন্স ক্রেডিট ব্যালেন্স হবে, যেটা হচ্ছে $21,480। সো অ্যাকাউন্ট পেয়েবল লায়াবিলিটিস এর আন্ডারে পড়ে, লায়াবিলিটিস যেহেতু রাইট সাইডে আছে, তার মানে লায়াবিলিটিস এর নর্মাল ব্যালেন্স ক্রেডিট ব্যালেন্স হবে, আর আমাদের অ্যাকাউন্ট পেয়েবল এর ক্ষেত্রে নর্মাল ব্যালেন্স ক্রেডিট ব্যালেন্স এসেছে, ইট মিনস এই লেজারটাও ঠিক আছে। দেন আমরা আমাদের লাস্ট অ্যাকাউন্টে যাই, যেটা হচ্ছে সার্ভিস রেভিনিউ। তো আমরা জার্নালে চলে যাই, তো ফার্স্ট ট্রানজাকশনে কোনো রেভিনিউ নাই, সেকেন্ড ট্রানজাকশনে নাই, থার্ড ট্রানজাকশনে নেই, ফোর্থ ট্রানজাকশনে নেই, ফিফথ ট্রানজাকশনে নেই, সিক্স ট্রানজাকশনে নেই, সেভেন ট্রানজাকশনে কোনো রেভিনিউ নেই,
8 নাম্বার ট্রানজাকশনে আমরা রেভিনিউ দেখতে পাচ্ছি 20,000, যেটা ক্রেডিট হয়েছে। সো আমরা এই 20,000 এখন অ্যাড করব। আমরা ক্রেডিট কলামে এই 20,000 অ্যাড করব যেহেতু ক্রেডিট হয়েছে। দেন আমরা নেক্সট দেখি। দেন 9th নাম্বার ট্রানজাকশনে কোনো রেভিনিউ নেই, 10th কোনো রেভিনিউ নেই, 11th নেই, 12th নাম্বার ট্রানজাকশনেও কোনো রেভিনিউ নেই। তার মানে আমাদের রেভিনিউ এন্ট্রি একটাই ছিল, যেটা হচ্ছে ক্রেডিট $20,000। সো এখানে ক্রেডিট বেশি, ডেবিট ব্যালেন্স 0 আর ক্রেডিট টোটাল ব্যালেন্স 20,000। তাহলে এখানেও নর্মাল ব্যালেন্স হচ্ছে ক্রেডিট ব্যালেন্স, যেটা হচ্ছে 20,000। আমরা দেখে আসি রেভিনিউ আমাদের বেসিক ইকুয়েশনে রাইট সাইডে ছিল রেভিনিউ, ইট মিনস ক্রেডিট ব্যালেন্স হবে রেভিনিউ এর নর্মাল ব্যালেন্স। আর আমাদের এখানেও রেভিনিউ এর জন্য নর্মাল ব্যালেন্স ক্রেডিট ব্যালেন্স এসেছে, তার মানে এই লেজার অ্যাকাউন্টটাও ঠিক আছে। সো এইভাবে আমরা যে কোনো অ্যাকাউন্টের লেজার অ্যাকাউন্ট জার্নাল থেকে ক্রিয়েট করতে পারি। এটাই পোস্টিং টু লেজার। আই হোপ আপনারা বুঝতে পেরেছেন। Next up is trial balance. Trial balance কি? Trial balance is a list of accounts and their balances at a given time. The trial balance proves the mathematical equality of debits and credits after posting. So এখন আমরা নর্মালি চিন্তা করি, একটা কোম্পানিতে আমরা মান্থলি জার্নালে প্রতিটা ট্রানজেকশন ডেট টু ডেট লিখছি, দেন সেই জার্নালের অ্যাকাউন্টগুলি আমরা লেজার অ্যাকাউন্টও ক্রিয়েট করে যাচ্ছি। বাট যখন আমরা একটা বড় কোম্পানির ক্ষেত্রে এই কাজগুলি করি তখন অনেক ক্ষেত্রে ভুল হওয়ার সম্ভাবনা থাকে। বাট এতগুলো জার্নাল এন্ট্রিজ, এতগুলো লেজার অ্যাকাউন্ট, সো এখানে সবগুলোর ভিতর যদি কখনো ভুল হয়, কোথায় হয়েছে সেটা কিন্তু বোঝা যাবে না, কিংবা ভুল যে হয়েছে সেটাও আমরা বুঝতে পারবো না। এই যে ভুল হয়নি, সঠিক আছে, ঠিক আছে, সেটা বোঝার জন্য কোম্পানি একটা ট্রায়াল ব্যালেন্স ক্রিয়েট করে, যেখানে আমরা ওই কোম্পানির একটা স্পেসিফিক টাইম ইন্টারভ্যালের প্রতিটা অ্যাকাউন্টের ব্যালেন্স আমরা ক্যালকুলেশন করে চেক করে দেখি যে ওই কোম্পানির ওই টাইমে ডেবিট এবং ক্রেডিট ব্যালেন্স ইকুয়াল আছে কিনা, যেটা আমাদের বেসিক ইকুয়েশনের মেইন রুল, যে ডেবিট অলওয়েজ ইকুয়ালস টু ক্রেডিট হবে। যদি কখনো এটা মিসম্যাচ হয় তাহলে আমাদের জার্নাল এন্ট্রিতে কোথাও ভুল আছে, না হলে লেজারে পোস্টিং এর সময় কোথাও কোনো ভুল হয়েছে। সো এই ভুলটা হয়েছে কিনা সেটা যাচাই করার জন্য কোম্পানি ট্রায়াল ব্যালেন্স ক্রিয়েট করে। সো এখন প্রিভিয়াসলি আমরা যে প্রবলেমটা সলভ করেছিলাম, যেটার জার্নাল এন্ট্রি করেছিলাম, দেন সেই কোম্পানির প্রতিটা অ্যাকাউন্টের ব্যালেন্স লেজারে পোস্ট করেছিলাম, ওই 1 মান্থের জন্য ওই কোম্পানির একটা ট্রায়াল ব্যালেন্স ক্রিয়েট করব। তাহলে ট্রায়াল ব্যালেন্স সম্পর্কে আপনাদের ধারণা আরো ক্লিয়ার হয়ে যাবে। সো আমি স্টার্ট করি। সো ফার্স্ট অফ অল ট্রায়াল ব্যালেন্স কিভাবে লিখবো? ট্রায়াল ব্যালেন্স ওয়ান কাইন্ড অফ রিপোর্ট। আমরা রিপোর্ট যেভাবে লিখি, ফার্স্টে আমরা রিপোর্টের টাইটেল লিখি, সো এখানে আমরা কোম্পানির নাম লিখবো, দেন ট্রায়াল ব্যালেন্স, দেন আমরা ডেট লিখবো, কারণ অবভিয়াসলি ট্রায়াল ব্যালেন্সটা কোনো স্পেসিফিক ডেট এর ট্রায়াল ব্যালেন্স হবে, কারণ প্রতিটা দিন একটা কোম্পানির ফাইন্যান্সিয়াল স্টেটস চেঞ্জ হয়, নতুন নতুন ট্রানজাকশন হয়, সো ট্রায়াল ব্যালেন্সও সাথে সাথে চেঞ্জ, সো ট্রায়াল ব্যালেন্সও সময়ের সাথে সাথে চেঞ্জ হবে। এই জন্য ট্রায়াল ব্যালেন্স সবসময় কোনো একটা স্পেসিফিক সময়ের জন্য হয়। তো এখন আমরা 31 মে 2020 এর ট্রায়াল ব্যালেন্স করব ম্যাকুইকেটার সার্ভিস কোম্পানির। সো এখানে আমাদের কি লাগবে? এখানে আমাদের লেজার অ্যাকাউন্টের ব্যালেন্সগুলি লাগবে, যেটা আমরা একটু আগে সবগুলি ট্রানজ্যাকশনের প্রতিটা অ্যাকাউন্টের জন্য আমরা লেজার অ্যাকাউন্ট ক্রিয়েট করেছিলাম, লেজারে পোস্ট করেছিলাম তাদের ব্যালেন্সগুলো। এখন আমরা একে একে এই অ্যাকাউন্টগুলির নাম লিখবো এবং তাদের ব্যালেন্স লিখবো। যে সকল অ্যাকাউন্ট ডেবিট ব্যালেন্স সেখানে আমরা ডেবিট কলামে লিখবো, যে সকল অ্যাকাউন্টের নর্মাল ব্যালেন্স ক্রেডিট ব্যালেন্স সেই ব্যালেন্সগুলি আমরা ক্রেডিট কলামে লিখবো। এখন এখানে একটা মনে রাখার বিষয় আছে, যেটা হচ্ছে আমরা কোন সিকোয়েন্সে লিখবো।
সো এখানে আমরা ট্রাই করব, যখন অ্যাকাউন্টের ব্যালেন্সগুলো লেখা ট্রাই করব তখন এই সিকোয়েন্সটা মেনটেন করার। ফার্স্টে অ্যাসেট অ্যাকাউন্টগুলোর ব্যালেন্স লিখব, দেন লায়াবিলিটিস অ্যাকাউন্টগুলির ব্যালেন্স লিখবো, দেন ওনার্স ক্যাপিটাল, দেন ড্রয়িংস অ্যাকাউন্টগুলি, দেন রেভিনিউ অ্যাকাউন্টে, দেন এক্সপেন্সেস। এটা যদিও আমাদের এই চ্যাপ্টারে এফেক্ট ফেলবে না, বাট এটা একটা গুড হ্যাবিট, কারণ পরবর্তী আমরা যে চ্যাপ্টারটা করবো অ্যাডজাস্টিং এন্ট্রিজ, সেই চ্যাপ্টারে আমাদের এই কনসেপ্টটা কাজে লাগবে। আগে থেকে যদি আমরা হ্যাবিচুয়েটেড হই এইভাবে সিকোয়েন্স মেনটেন করে লেখার, তাহলে আমাদের পরবর্তী চ্যাপ্টারে ইজি হবে। এই জন্য আমরা এই সিকোয়েন্সটা মেনটেন করে অ্যাকাউন্টগুলির ভ্যালু লিখবো। আদারওয়াইজ আমরা যে কোনো সিকোয়েন্স মেনটেন করে লিখতে পারি, সেখানে আমাদের ট্রায়াল ব্যালেন্সের কোনো ডিফারেন্স নিয়ে আসবে না। সো এখন আমরা অ্যাকাউন্টগুলি ব্যালেন্স লিখব। ফার্স্ট আমরা লিখব ক্যাশ অ্যাকাউন্টের ব্যালেন্স। ক্যাশ অ্যাকাউন্টের ব্যালেন্স ছিল 8,280, যেটা আমাদের ডেবিট ব্যালেন্স ছিল। এখানে দেখা যাচ্ছে ডেবিট 51,000 বেশি, তো বোঝা যাচ্ছে ডেবিট ব্যালেন্স, যেটা হচ্ছে 8,280 টাকা। সো ফার্স্ট আমরা লিখব ক্যাশ, যেটা ছিল ডেবিট ব্যালেন্স 8,280 টাকা। দেন আমরা দেখব প্রিপেইড রেন্ট। প্রিপেইড রেন্ট 24,000 ডেবিট ব্যালেন্স, তাহলে আমরা এখানে 24,000 অ্যাড করব, যেটা হচ্ছে প্রিপেইড রেন্ট। এরপরে ইকুইপমেন্ট 30,000, যেটা হচ্ছে 30,000 যেটা হচ্ছে ডেবিট ব্যালেন্স। আমাদের ডেবিট ব্যালেন্স। দেন প্রিপেইড ইন্স্যুরেন্স 1,800, এটাও আমাদের ডেবিট ব্যালেন্স। অর্থাৎ আমরা ডেবিট কলামে লিখব প্রিপেইড ইন্স্যুরেন্স $1,800। এরপর আমরা লিখব সাপ্লায়ার্স $1,920। $1,920। দেন অ্যাকাউন্ট রিসিভেবল, যেটা হচ্ছে 9,000, এখানে ডেবিট বেশি, তার মানে ডেবিট অ্যাকাউন্ট 9,000। সো এখানে আমরা অ্যাকাউন্ট রিসিভেবল 9,000। দেন আমরা দেখি, দেন আমরা লায়াবিলিটিস লিখবো, যেখানে এখানে লায়াবিলিটিস এর আন্ডারে শুধু আছে অ্যাকাউন্ট পেয়েবল। সো অ্যাকাউন্ট পেয়েবল 21,480 টাকা। অ্যাকাউন্ট পেয়েবল আমাদের ক্রেডিট ব্যালেন্স, তাহলে আমরা ক্রেডিট কলামে লিখব অ্যাকাউন্ট পেয়েবল, যেটা হচ্ছে ক্রেডিট ব্যালেন্স 21,480। দেন নেক্সট আমরা ওনার্স ক্যাপিটাল। সো এখানে আমরা ওনার্স ক্যাপিটাল দেখেছিলাম $40,000, যেটা ক্রেডিট ব্যালেন্স। সো এখানে আমরা লিখব ওনার্স ক্যাপিটাল $40,000। দেন হচ্ছে রেভিনিউ, এখানে রেভিনিউ হচ্ছে 20,000, এখানেও এটাও ক্রেডিট ব্যালেন্স, যেহেতু ক্রেডিট বেশি, তাহলে আমরা ক্রেডিট কলাম লিখব রেভিনিউ 20,000। নেক্সট আপ হচ্ছে এক্সপেন্সেস। ইউটিলিটি এক্সপেন্সেস $380, যেটা হচ্ছে ডেবিট ব্যালেন্স। ডেবিট বেশি, সো ডেবিট ব্যালেন্স, তাহলে আমরা এখানে ইউটিলিটি এক্সপেন্স লিখব
ডেবিট ব্যালেন্সে $380। দেন নেক্সট আপ হচ্ছে স্যালারি এক্সপেন্সের ডেবিট ব্যালেন্স, ডেবিট বেশি যেহেতু, তাহলে আমরা ডেবিট কলামে দেখবো 6100। ডেবিট কলামে $6100। সো আমাদের সবগুলি অ্যাকাউন্টের ব্যালেন্স লেখা হয়ে গিয়েছে। সো এখন আমরা এখানে টোটাল কলামে, এখানে আমরা এক্সেলে ডিরেক্ট ফর্মুলা লিখে H82 থেকে H92 পর্যন্ত সবগুলি কলামের যোগফল বের করে নিয়েছি। এখানেও সেম। সো এখানে আমরা দেখতে পাচ্ছি ডেবিট এন্ট্রিসগুলির যোগফল 81,480 টাকা এবং ক্রেডিট এন্ট্রিসগুলির যোগফল 81,480 টাকা। ডেবিট ইজ ইকুয়ালস টু ক্রেডিট। ইট মিনস আমাদের জার্নাল এবং লেজার অ্যাকাউন্ট ক্রিয়েট করা একদম ঠিক আছে। সো এটাই ছিল ট্রায়াল ব্যালেন্স। সো এতটুকুই ছিল দ্য রেকর্ডিং প্রসেস চ্যাপ্টার। আই হোপ আমি সবগুলি টপিকস কভার করতে পেরেছি এবং যে টপিকসগুলি আমি বোঝানোর ট্রাই করেছি আপনারা বুঝতে পেরেছেন। এরপরেও আপনাদের কোনো ধরনের প্রবলেম থাকলে আমাকে কমেন্ট বক্সে জানাবেন, আমি সলভ করার ট্রাই করব। পরবর্তী ভিডিওতে আমরা নেক্সট চ্যাপ্টার নিয়ে আলোচনা করব। টিল দেন স্টে কানেক্টেড উইথ আস। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। Thanks for watching. If you find it helpful, then hit the like button and share with your friends. Subscribe this channel. Stay with AOB Solution.